নিশা রাজেশ্বরী জয়েন দেন আচ্ছা তারপরে হচ্ছে আমরা আমাদের ক্লাস শেষ শুরু করব। ঠিক আছে? তো দেখো টাইম অলরেডি হয়ে গেছে। আমি তোমাদের লিঙ্কও পাঠিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি তোমরা জয়েন করো। দেন তারপর সেই সময় আমরা স্টার্ট করব। ৮ না ৯, ২০/৯/২০২৪ ৮-৯ তারিখ আজকে ২০ তারিখের হ্যাঁ, শুক্রবার দেখুন ঠিক আছে? আশ্বিনের ৩ তেসরা আশ্বিন। ওকে ঠিক আছে। অপশনাল পিএসআইআর তো দেখো ইন্ডিয়ান পলিটিক্যাল থট নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো তার মধ্যে আমরা দেখো যে প্রাচীন ভারতের যে রাষ্ট্রচিন্তার উৎস এর আগে অব্দি আমাদের হয়েছিল, তাই না? আগের দিন। তো এবার হচ্ছে তারপর থেকে আমরা স্টার্ট করব যে ফোকাস যেগুলো করা দরকার ধরো যে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার উৎস। তো প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার উৎস যদি আমরা ফোকাস করি তাহলে এখানে কি জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো সেগুলো হচ্ছে দেখো খুব ভালো করে যে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার পরিচয় পাওয়া যায় দেখো প্রধান কয়েকটি সূত্র থেকে। সেটা হচ্ছে দেখো যে সংস্কৃত ভাষা রচিত ৪ টে বেদ থেকে। ঠিক আছে? ঋক্সাম, যদু, অথর্ব যে ৪ খানা বেদ রয়েছে। আর তারপর হচ্ছে তোমার ১৮ টা উপনিষদ থেকে। তো ১৮ টা টোটাল উপনিষদ আছে। তার নামগুলো তোমার কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আমি যখন এক্সামে যাচ্ছি, খুবই ক্রুশিয়াল জিনিস এগুলো আমাদের ফোকাস করা দরকার যে হ্যাঁ, যে ১৮ খানা আমাদের রয়েছে, সেই ১৮ গুলোর নাম কি? ঠিক আছে? উপনিষদ। তো আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতক থেকে খ্রিস্টপূর্ব অষ্টম শতকে কিন্তু এই উপনিষদ আ মানে গুলো এখানে লেখা হয়েছে। ঠিক আছে? আর ২য় সূত্র কি? তোমার বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের প্রাকৃত যে ভাষা আছে এবং পালি ভাষায় রচিত ধর্মগ্রন্থ। ঠিক আছে? তো সেই হিসেবে ফোকাস করতে হবে খ্রিস্টপূর্ব পঞ্চম চতুর্থ শতকে। আরেকটা হচ্ছে তোমার দুটোই অমর মহাকাব্য রামায়ণ আর মহাভারত হচ্ছে এটা আমি লিখিত। এটা হচ্ছে তোমার খ্রিস্টপূর্ব ২য় শতকে আর হচ্ছে খ্রিস্টীয় ২য় শতকে হচ্ছে এই টাইমের মধ্যে মোটামুটি এগুলো লিখিত। ঠিক আছে? রামায়ণের মূল লেখক কে? বাল্মীকি আর মহাভারতের মূল লেখক হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। ওকে, একে ধরা হয়ে থাকে। আর উভয় মহাকাব্যের রচনায় বিভিন্ন সময়ের একাধিক লেখকের যুক্ত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে? চতুর্থ সূত্র কি? কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র। ওকে? যেটা আনুমানিক খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে লেখা। পঞ্চম সূত্র কি? বিভিন্ন ধর্মশাস্ত্র, স্মৃতিশাস্ত্র আর নীতিশাস্ত্র লেখা। ষষ্ঠগুলো কি? গ্রিক রাজপ্রতিনিধি মেগাসথেনিসের রচিত মৌর্য সাম্রাজ্যের সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। মানে কৌটিল্য অর্থশাস্ত্র যে বই যেটা আমি তোমাদের আগেও দেখিয়েছি, তাই না? যে বইয়ের যে নামটা কিন্তু তোমার এখানে খেয়াল রাখতে হবে টু দা পয়েন্ট যে কোনটার পর কি আসছে বা কি বৃত্তান্ত তোমার সেই হিসেবে ফোকাসটা করা দরকার। ওকে? সাধারণ বৈশিষ্ট্যগুলো কি দেখো যে সাধারণের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে দুটো ধারণাকে কেন্দ্র করে এগুলো গড়ে ওঠে ধর্ম আর দণ্ড। ঠিক আছে? সেগুলো খেয়াল রাখতে হবে। ধর্ম কথাটির অর্থ কি? যা সমাজকে ধরে রাখতে বা বাঁচিয়ে রাখতে সাহায্য করে সেটাই হচ্ছে তোমার ধর্ম। আর ধর্ম কথাটির মূলে রয়েছে কি? সমাজে বসবাসকারী ব্যক্তি এবং গোষ্ঠীগুলির পালনীয় কর্তব্যবোধের ধারণা। তো সেই হিসাবে আমাদের দেখা দরকার। ওকে? তো প্রাচীন ভারতে ধর্ম কথাটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়। সামান্য ধর্ম আছে, আশ্রয় ধর্ম আসছে। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, পৌর অবস্থা এই পার্টগুলো আমরা এভাবে দেখতে পারি। তৃতীয়ত কি? বর্ণাশ্রম ধর্মের মধ্যে আমলগুলো কিন্তু পরপর আসছে। আর ৪ টে গুণধর্ম কিন্তু আমরা দেখতে পারি যে বিশেষ গুণ সম্পন্ন থাকে এবং ক্ষমতা সম্পন্ন হতে হবে। তার আচরণবিধি ফলো করা দরকার। ঠিক আছে? ষষ্ঠত নৈমিত্তিক ধর্ম বলতে বোঝায় বিশেষ কোন কাজে, কোন পেশায় যেগুলো যারা রয়েছে তারা কিভাবে কাজগুলো করছে সেটা ফোকাস করতে হবে। ৬ হচ্ছে যুগ ধর্ম। যুগ ধর্ম কি? সমাজ ব্যবর্তনের ব্যবস্থায় বিভিন্ন পর্বকে যেমন সত্য, তেতা, দাপর, কলি এই যে ৪ পার্টে আমরা কিন্তু বিভক্ত করতে পারি। তো সেগুলো কি বৃত্তান্ত তো সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার। ঠিক আছে? বিভিন্ন শাস্ত্রের অনুশাসন অনুযায়ী রাজার বিভিন্ন ধরনের যে পালনীয় কর্তব্যগুলো আছে, প্রজা পালন, প্রজা রন্ধন, বর্ণাশ্রম, ধর্ম সংরক্ষণ এগুলো কিভাবে ঘটে চলেছে সেগুলো আমাদের ফান্ডামেন্টালি দেখা দরকার। মহাভারতে ভীষ্মের মতে কি? রাজধর্মের প্রধান দুটো অংশ আমরা দেখতে পারি। সেটা হচ্ছে রাষ্ট্রনীতি পরিচালনা করা এবং সমাজ জীবনের সর্বক্ষেত্রে নৈতিকতা প্রতিষ্ঠা এবং পালন করা। সেগুলো আমরা ফোকাস করতে হবে আমাদের। ঠিক আছে? এছাড়া তোমরা দেখো যে রিচুয়াল থাকে, বিভিন্ন নৈতিকতা থাকে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের ফান্ডামেন্টালি খেয়াল রাখতে হবে। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় দেখা যায় রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন যে পলিটিক্যাল পাওয়ার বিভিন্ন অর্থ হচ্ছে ধর্ম আছে। ঠিক আছে? যেগুলো আমরা দেখতে পাই যেগুলো কখনোই বল প্রয়োগ বা শক্তি প্রদর্শন কিন্তু কাজ এগুলো না। তো সেগুলো আমাদের খেয়াল রাখা দরকার পরপর। ঠিক আছে? খুবই ক্রুশিয়াল এগুলো আর ফোকাস করতে হবে আমাদের। যে স্টেপ বাই স্টেপ কোনগুলো আমাদের আসছে বা কি বৃত্তান্ত সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে? নেক্সট আসে কি দণ্ড ধারণাটি কেন্দ্রে রয়েছে সার্বভৌম ক্ষমতা এবং ন্যায় বিচারের প্রতীক। ঠিক আছে? এটা রাজদণ্ড বা স্পেক্টার বলা ধারণা। রাজদণ্ডকে স্পেক্টার। ঠিক আছে? সেই হিসাবে খেয়াল রাখতে হবে যে দণ্ডনীতি বলতে সাধারণভাবে বোঝায় সমাজের শৃঙ্খলা রক্ষা করা, বল বা শক্তি প্রয়োগ করে ন্যায় বিচারের বিধান দেওয়া যেগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে? দ্বন্দ্ব যখন ন্যায় নীতির সঙ্গে যুক্ত হয় তখন সেটি সমস্ত চরাচর রক্ষা করে। যেগুলো আমাদের কিন্তু দেখতে পারি। ঠিক আছে? কৌটিল্য কি বলেছে? দণ্ড হচ্ছে যোগক্ষেম বা এর সাধন। কৌটিল্য লেখা কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, চাণক্য কিন্তু একই লোক। তো এই নামগুলোও যেন খেয়াল থাকে। ঠিক আছে? অপশনাল এর ক্ষেত্রে লেখার সময় বিভিন্ন টার্ম ইউজ করবে। তার মানে কি? এক্সামে তার বোঝানো দরকার যে আমি কিন্তু জানি। এনার যে একই লোক এবং বিভিন্ন নাম রয়েছে, এইটা কিন্তু আমাদের শো অফ করতে হবে। যেটা খুবই ক্রুশিয়াল। নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? যোগ বলতে বিভিন্ন বোঝায় যোগ বা বিধিতে সাহায্য করে আর ক্ষেম কথার অর্থ হচ্ছে তাকে রক্ষা করা। ঠিক আছে? আর যোগক্ষেম শব্দটি এসছে ঋগ্বেদে। পরে ধর্মশাস্ত্রগুলিতে এগুলো ব্যবহৃত হয়। যেগুলো আমরা দেখতে পাই। কৌটিল্য যোগক্ষেম ধারণাটির উপর কিন্তু যোগ দিয়েছে। ঠিক আছে? তাছাড়া তোমার দণ্ডনীতির কাজ হচ্ছে যা নেই তা যুক্ত করা, অর্থাৎ যা অলব্ধ তা লাভ করা এবং যা আছে তা ইতিমধ্যে লব্ধ করা তা রক্ষা করা। এই জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল। ঠিক আছে?
শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তের জন্য যোগক্ষেমের দায়িত্ব তিনি নিজে বহন করেন। যেগুলো আমরা দেখতে পাই। ওকে? আর অর্থশাস্ত্র শব্দটি কৌটিল্য নিজস্ব আবিষ্কার নয়, এর ব্যবহার করা হয়েছে মহাভারতে। অর্থের ধারণা অনুসারে মানুষের কাম্য, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম এই চতুর্বর্ণের অন্তর্গত। তো এই টার্ম গুলো কিন্তু খেয়াল রাখবো। অর্থ, তারপর হচ্ছে ধর্ম, কাম আর মোক্ষ। এই ৪ টে হচ্ছে তোমার চতুর্বর্গের মধ্যে অন্তর্গত। ঠিক আছে? এই জিনিসটা তোমার কিন্তু এখানে ক্রুশিয়ালি খেয়াল রাখতে হবে যে কোনটার পর কি আসছে। বৃহস্পতি ১ম চতুর্বর্গ থেকে অর্থ অংশকে পৃথক করে। ঠিক আছে? আর কৌটিল্যের সময়ে অর্থশাস্ত্রের মধ্যে আধুনিক অর্থে রাষ্ট্রীয় চেতনা যুক্ত হয়। যেগুলো খুবই ফান্ডামেন্টাল। দেখো ধর্মশাস্ত্র রচয়িতাদের মধ্যে ৪ জন আছে কি? যাজ্ঞবল্ক্য, নারদ, কাত্যায়ন আর বৃহস্পতি। ওকে? এনাদের নাম কিন্তু তোমার প্রকাশ করতে পারবে। বিদ্যা ৪ রকমের হয়। আম্বক্ষিকী, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। ঠিক আছে? তো এদের বলা হয় হচ্ছে তোমার চতুর্বিদ্যা। আম্বিক্ষিকী বা তান্ত্রিক পদ্ধতিতে আমরা দেখতে পারি, যার মধ্যে আধ্যাত্মবিদ্যা থাকে। ওকে? এই টার্ম গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। বুঝতে পারছো রাজেশ্বরী? আর তানিশা, তো তোমাদের এখানে টার্ম গুলো মাথায় রাখা দরকার যে কোনটার পর কোনটা আসে, কোনগুলো কি, কি ভাবে বিভক্ত। তো সেই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। ওগুলো দেখো বানিয়ে লেখা যাবে না। হয় তুমি জানো নয় জানো না। তো বারবার পড়লে এই জিনিসগুলো মনে থাকবে। নাহলে কিন্তু থাকবে না। বুঝতে পারছো? তো তার জন্য এগুলো কিন্তু খুবই ক্রুশিয়ালি এগুলো আমাদের খেয়াল রেখে কিন্তু এগোতে হবে পরপর। বোঝা গেল আমার কথা আমি কি বলছি? তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। ওকে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হয় পরপর। ওকে? তারপরে বিভিন্ন ক্ষেত্রে দেখো এই যে আমরা অর্থশাস্ত্র হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ অন্যতম বিদ্যা, যারা ২ টি প্রধান বিভাগ হলো অর্থনীতি এবং রাজনীতি। শুক্রাচার্য বেদ এবং অপুরুষত্বে অস্বীকার করেছেন। ঈশ্বরের পরিবর্তে প্রকৃতি কে বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু উৎস হিসেবে মনে করা হয়। যেগুলো আমরা দেখতে পারি। নাস্তিক বিদ্যা নামে জ্ঞানী পৃথক বিদ্যার কথা বলেছে। আর যেখানে দ্বান্দ্বিক যুক্তি আমরা দেখতে পারি। আর রাজনীতিবিদ্যাকে অন্যতম প্রধান বিদ্যা ভাবে মনে করা হয়েছে, যার দ্বারা অন্যান্য বিদ্যার সঙ্গে অনেকাংশ প্রভাবিত হয় রাজনীতিবিদ্যার মাধ্যমে। এই জিনিসগুলো তোমার কিন্তু খুবই ক্রুশিয়ালি ফোকাস করা দরকার যে কোনটার পর কি আসছে বা কি বৃত্তান্ত, সেই হিসেবে আমাদের কিন্তু এগুলো ফান্ডামেন্টাল মাথায় রাখতে হবে। বোঝা গেল কি হয়েছে? এভাবে কিন্তু জিনিসগুলো দেখো মাথায় রাখো। টার্ম গুলো কিন্তু খুবই ক্রুশিয়াল, আমি বারবার বলছি। কারণ এগুলো দেখো মুখস্থের ব্যাপার না। বুঝতে পারলে? যে মানে তোমার ইগুলো বুঝতে হবে যে কি বোঝাচ্ছে এখানে। টার্ম গুলো বুঝতে হবে যে কোনটার পর কি আসছে এবং কিভাবে ফান্ডামেন্টালি আমরা মাথায় রাখি, খেয়াল রাখা দরকার। ঠিক আছে? তার জন্য এটা খুবই ক্রুশিয়ালি এগুলো দেখতে হবে আমাদের। নাহলে কিন্তু হবে না। আচ্ছা, তোমরা জয়েন করছো না কেন? আমি এটাই তো আমি বুঝতে পারছি না। ঠিক আছে? নেক্সট আসছে দেখো এই যে আচ্ছা, দ্বন্দ্বনীতির লক্ষ্য হচ্ছে তোমার সমাজে নৈতিকতা রক্ষা করা। আর দ্বন্দ্বনীতি রাজনীতি জীবনের লক্ষ্য সাধনের অনুকূল পরিবেশ হিসেবে কাজ করে। গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটলের পলিটিক্স রাজনীতিকে অন্যতম প্রধান বিদ্যা বা মাস্টার সায়েন্স বলে অভিহিত করেছেন। এটা আমরা দেখতে পাই। ঠিক আছে? রাজনীতির পরিধি বিস্তৃত হয়ে রাজনীতির সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার ও নৈতিক বিধি উভয়কে আত্মীকরণ করেছে। যেটা আমরা দেখতে পাই। ঠিক আছে? বৈদিক যুগ থেকে শুরু করে খ্রিস্টীয় ৪র্থ শতক পর্যন্ত ভারতবর্ষে ক্ষুদ্র, ক্ষুদ্র জনজাতি অধ্যুষিত রাজ্যের অস্তিত্ব ছিল, যেটা আমরা দেখি। জন বলতে কৌম জাতীয় জনগোষ্ঠী বা ট্রাইব যেন এতে বোঝায়। সুতরাং যে ভূখণ্ডে জনের বাস ছিল তাকেই বলা হয় জনপদ। ঠিক আছে? মহাভারতে শান্তি পর্বে এবং কামন্দকের নীতিসারে জনপদের পরবর্তীতে ১ম রাষ্ট্র বা রাজ্য শব্দটি ব্যবহৃত হয়। আর কৌটিল্য জনপদের পাশাপাশি নগর কথাটি ব্যবহার করেছে। যেটা আমরা দেখতে পাই। ঠিক আছে? আর এর থেকে অনুমান করা হয় যে জনপদ ছিল গ্রামীণ এলাকা, আর নগর গড়ে ওঠে প্রধানত কুটির শিল্প এবং ব্যবসা-বাণিজ্যকে কেন্দ্র করে। তো এই জিনিসগুলো কিন্তু ফান্ডামেন্টালি আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটার পর কি আসছে বা কি, কি বৃত্তান্ত। ঠিক আছে? এরপরে দেখো যে উম রাষ্ট্রের যে কর্তৃত্ব এবং তার সার্বভৌমিকতা, রাষ্ট্রবিত নাগরিকদের অধিকার, মানে নগর যারা বাস করে তাদেরকে নাগরিক সেই হিসেবে দেখানো হচ্ছে। ঠিক আছে? তারপর আইনের রাজার আদেশ কি আছে, তার চরিত্র কি করে আমরা বিচার করব। তো এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। একমাত্র কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মহাভারতে ভীষ্মের চিন্তায় এই বিষয়ে উচ্চস্তরের চিন্তার পরিচয় কিন্তু আমরা দেখতে পাই। এভাবে ফান্ডামেন্টালি তোমার খেয়াল রাখতে হবে যে কোন, কোন জায়গাতে এই জিনিসগুলো আমরা ফোকাস করতে পারি। ঠিক আছে? বৌদ্ধ ধর্মগ্রন্থে জাতক সাহিত্য এবং বৌদ্ধ সংঘগুলির প্রশাসনে গণতন্ত্রের প্রতি সমর্থন দেখাতে পাওয়া যায়। বৌদ্ধ গ্রন্থগুলিতে যেমন গণতান্ত্রিক রাজ্যের বর্ণনা পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কপিলাবস্তুর সাক্ষ্য, কুশিনারার মল্ল, বৈশালের লিচ্ছবি, মিথিলার বিদেহ। বৌদ্ধ ধর্ম থেকে শাক্যদের লিচ্ছবিদের শাসন ব্যবস্থার কথা আমরা জানি। ওকে, তারপর যেটা বলছিলাম যে বৌদ্ধ ধর্মগ্রন্থে জাতক সাহিত্য এবং বৌদ্ধ সংঘগুলির প্রশাসনে গণতন্ত্রের প্রতি সমর্থন আমরা দেখতে পাই। ঠিক আছে? তো তার মধ্যে দেখো যে বৌদ্ধ গ্রন্থগুলিতে যেমন গণতান্ত্রিক রাজ্যের বর্ণনা পাওয়া যায়, তেমনি কপিলাবস্তুর সাক্ষ্য, কুশিনারার মল্ল, বৈশালীর লিচ্ছাবি আর মিথিলার বিদেহ। বৌদ্ধ গ্রন্থগুলি থেকে শাক্যদের এবং লিচ্ছবিদের শাসন ব্যবস্থার কথা জানা যায়। এই ২ রাজ্যে জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত
সংস্থার শাসন কার্য বিষয়ে নানা খোলাখুলি আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেটা আমরা দেখতে পাই। ঠিক আছে? শাসক নির্বাচিত হতেন, কিন্তু সেই নির্বাচনে আধুনিক কালের মতো সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের অংশগ্রহণের সুযোগ কিন্তু ছিল না। ঠিক আছে? রাজ্যের প্রাজ্ঞসর শ্রেণীর প্রতিনিধিদের মাধ্যমে আলোচনা করেই শাসককে নির্বাচন করা হতো এবং প্রশাসন পরিচালনা সমিতির সঙ্গে আলোচনা করেই শাসন কার্য চালানো হতো। নগরগুলিতে জনগণ এবং তাদের পেশাগত গোষ্ঠী বা সংঘের যা ইউরোপের গিল্ডগুলোর সঙ্গেই তুলনীয় মধ্যে মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতো, যেটা আমরা দেখতে পাই। ঠিক আছে? এছাড়া কালীপ্রসাদ জয়সোশাল রচিত হিন্দু পলিটি গ্রন্থে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই যে কোন কোন জায়গা থেকে কি জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি, এই জিনিসগুলো খুবই ফান্ডামেন্টালি তোমার মাথায় রাখা কিন্তু দরকার। নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো এখানে কোনটার পর কোনটা আসছে বা কিভাবে সেগুলো আমরা ফোকাস করছি। খুবই ক্রুশিয়াল কিন্তু এই জিনিসটা। ওকে? দেখো, এবার গৌতম বুদ্ধের চিন্তাধারার প্রভাব পড়েছিল মহাভারতের শান্তি পর্বে, যেখানে ভীষ্ম বলছেন যে গণের অন্তর্গত নাগরিকদের মধ্যে যারা ধর্মনিষ্ঠ, প্রাজ্ঞ, বুদ্ধিমান এবং কর্তব্যপরায়ণ বলে পরিচিত ছিলেন, তাদের মন্ত্রণা বা পরামর্শ যথেষ্ট প্রভাব বিস্তার করত। কারণ তা ছিল সকলের পক্ষে হিতকর। ঠিক আছে? যেটা আমরা দেখতে পারি এবং গণতন্ত্রের সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখার উপর তিনি জোর দিয়েছেন। ওকে? গণের পরিচালক মণ্ডলীর কোনো সদস্য যদি ব্যক্তিগত উচ্চাভিলাষের দ্বারা পরিচালিত হন, তাহলে তিনি নিশ্চিতভাবে গণের মাধ্যমে বিবাদের সৃষ্টি করেন। ফলে ভবিষ্যৎ হস্তক্ষেপের সম্ভাবনা বেড়ে যায়। বিভিন্ন গোষ্ঠীর দ্বারা গঠিত কৌমভিত্তিক গণতন্ত্র সঠিক পথে সিদ্ধান্ত গ্রহণে সমর্থ হলে সেই শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়, যেটা আমরা দেখতে পারি। তাছাড়া অরাজক অবস্থার সৃষ্টি হয় এবং শাসন প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে? কৌটিল্য নিজেই রাজতন্ত্রের গুরুতর সমর্থক। তানিশা, এত লেট কেন? কোনো প্রবলেম? তানিশা, শুনতে পাচ্ছ? এত লেট? হ্যাঁ স্যার, আমার একটু জ্বর হয়েছে তো ওই কারণে লেট হয়ে গেছে। হ্যাঁ, কি বলছো? আমার জ্বর হয়েছে তো ওই কারণে আমার লেট হয়ে গেছে আজকে। ও, জ্বর হয়েছে? শরীর খারাপ? হ্যাঁ স্যার। হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা। তো এখন কেমন আছো? এখন ঠিক আছে কিন্তু ওই 100 এর নিচে নামছে না জ্বরটা। আচ্ছা, ভালো শুনতে পাচ্ছি না তোমার কথা। বুঝতে পারছো? তুমি একটু কানেকশনটা একটু চেক করো। ওয়াইফাইটায় কানেক্ট করো, বা মোবাইলে যদি করে থাকো তো তাহলে ধরো বাড়িতে যেখানে কানেকশনটা ভালো আছে সেইখানে বসো, তো তাহলে আশা করি আমি ঠিকঠাক শুনতে পাবো তুমি কি বলছো। হ্যাঁ স্যার। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, ওকে, ওকে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আর বই-টই তো তুমি নিয়ে নিয়েছো। বই নিয়েছো কি? না স্যার, বৃষ্টির কারণে তো যেতে পারিনি, কালকে যাব কলেজ থেকে। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, যেটা আমরা ওই যে অবধি আমরা করেছিলাম তারপরে থেকে আমরা স্টার্ট করেছি, তো অনেকক্ষণ তো হয়ে গেছে। তো যাই হোক, তো ওখানে আমাদের যে কৌটিল্যের পলিটিক্যাল থিওরি আমরা সেইভাবে সেই জায়গাতে ফোকাস করছি। তুমি এমনি খাতায় লিখে রাখো। তাহলে তোমার এখানে কানেক্ট করতে সুবিধা হবে যে কোন জিনিসগুলো আমরা ফোকাস করছি। তো কৌটিল্য এখানে তোমার বিভিন্ন টাইমে যেটা বলছেন যে, শাসন ব্যবস্থা যদি আমরা স্ট্রং করতে হয় তাহলে জ্ঞাতিভেদ আর গোষ্ঠী দলাদলি বিভিন্ন টাইমে আমরা দেখতে পারি যে প্রবল হয়। জ্ঞাতিভেদ আর গোষ্ঠীদ্বন্দ্ব। বিভিন্ন গোষ্ঠীদের মধ্যে দ্বন্দ্ব। তো তার জন্য সেইখানে শাসন প্রক্রিয়া কিন্তু তখন দুর্বল হয়ে যায়। যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকে। ঠিক আছে? কৌটিল্য নিজের রাজতন্ত্রের ঘোরতর সমর্থক ছিলেন। আর ভীষ্মের মতোই তিনি মনে করতেন যে গণরাজ্যগুলির সবচেয়ে দুর্বল দিক হলো অভ্যন্তরীণ দলাদলি এবং রাজ রাজ্য শাসন প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতার অভাব। তো বিশ্বাস যদি না থাকে তাহলে এখানে শাসন প্রক্রিয়া স্ট্রং থাকে না। তো এই জিনিসগুলোর উপর তিনি কিন্তু ফোকাস করেছেন কৌটিল্য। ঠিক আছে? এটা আমরা অর্থশাস্ত্রের কথাগুলো বলছি। আর মনে রাখতে হবে যে খ্রিস্টীয় ৪র্থ শতকের পর থেকে ভারতে রাজতন্ত্র অবিসংবাদীভাবে প্রতিষ্ঠা লাভ করে। ঠিক আছে? খ্রিস্টীয় ৪র্থ শতকের পর, মানে খ্রিস্টের জন্মের ৪০০ বছর আগে থেকেই হচ্ছে রাজতন্ত্র খুবই পাওয়ারফুল পজিশনে ছিল আমাদের এই অঞ্চলে। ঠিক আছে? ভারতে। ঠিক আছে? তো তার কথা এখানে বলা হচ্ছে। এবার যদি আমরা তামিল সাহিত্য দেখি, এখানে সাহিত্য ধরে পার্ট করে দেখাচ্ছে যে কোন স্ক্রিপচারে আমরা কোন জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি। তো প্রাচীন ভারতের সাহিত্যে তোমার সেইভাবে সেই জিনিসগুলো ফোকাসটা করা দরকার যে কোনটার পর কি আসছে, কি নামে সেই জিনিসগুলো বিভক্ত। তো এই জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল। এগুলো আমাদের খেয়াল রাখা খুবই কিন্তু দরকার। ঠিক আছে? রাজেশ্বরী, কোনো প্রবলেম? না স্যার, কারেন্ট ছিল না স্যার। ওকে, ওকে, ওকে। দেখো, আমরা তো ইন্ডিয়ান পলিটিক্যাল থট এ আমরা তো সেই হিসাবে এগুলো করছি। অনেক দূরই আমরা এগিয়ে এসেছি। তো এই যে বইটা আচ্ছা তোমার স্যার। কাছে তো আছে, তো সেই হিসাবে ফোকাস করো। হ্যাঁ পেজ নাম্বার ১০ এ চলে এসো। ঠিক আছে? পেজ নাম্বার ১০ এ আমরা ফোকাস আচ্ছা স্যার। করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তানিশা, বইটা কিনে নিও। ঠিক আছে? তাহলে তো ফটো, মানে ফটো তো তুমি স্যার তুলে। বইটা মনে হয় এমনি আহ, পাওয়া যাবে কিনা বলতে পারছি না। ওটা ওই ওই যে ওই যে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে না স্যার, ওখানে পেয়ে যাবে বইটা। হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তকালয়।
হ্যাঁ ওই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আর তারপরে দোকানও আমি বলে দিচ্ছি, তুমি সংস্কৃত কলেজ, কলেজ স্ট্রিটে সংস্কৃত কলেজের আশেপাশে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তকালয়ের দোকান আছে। বুঝতে পারলে তানিশা? অন্য দোকানে যদি হ্যাঁ না স্যার। পাও, ওই দোকানে সিওর শট পাবে। অন্য দোকানে তুমি দেখতে পারো। আর যদি একবারে ডাইরেক্ট ঢুকে নিতে চাও, ওই যে সংস্কৃত কলেজের সামনে ডান হাতে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তকালয়ের দোকান। ওখানে যাবে, ফটো দেখাবে, সাথে, সাথে দিয়ে দেবে। ক্লিয়ার? বোঝা গেল? সংস্কৃত কলেজ তো চেনো তুমি, হ্যাঁ? তাই না? কলেজ স্ট্রিটে তুমি আশা করি গেছো, তাই না তানিশা? হ্যাঁ স্যার। বেশ, বেশ। তাহলে তো চিন্তা কোনো সমস্যা নেই। তো ওখানে যাও পেয়ে যাবে। আমি এইমাত্র হচ্ছে এসছি। বুঝতে পারলে? একটু আগে মানে এই তো 6:30 টার পরে, হ্যাঁ, 6:45 টার দিকে। আজকে মিট আপ ছিল আমাদের। তো সেইজন্য ওখান দিয়ে এসছি। যাই হোক, তোমাদের যেহেতু ক্লাস ছিল। আচ্ছা, তো এরপর হচ্ছে তামিল সাহিত্য যেটা আমরা করছি। তো বিভিন্ন সাহিত্যে কোন, কোন জায়গাতে কি, কি পলিটিক্স সম্পর্কে বলে দেওয়া রয়েছে। তো সেই জিনিসগুলো ফোকাস করতে হবে। বই ধরে, ধরে লিখতে হবে যে কোন, কোন বইতে কি, কি টাইপের জিনিসগুলো আমরা ফোকাস করতে পারি বা কি, কি জিনিসগুলো আমরা পাই। তো সেই জিনিসগুলো হচ্ছে খুবই ফান্ডামেন্টালি আমাদের এখানে খেয়াল রাখা দরকার। যে তামিল সাহিত্যে তিরুবল্লুর প্রণীত 'কুরল' নামে গ্রন্থটি প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় পরিচয় আমরা পেয়ে যাই। মানে অ্যানসিয়েন্ট টাইমে আমাদের কি পলিসি আমরা ফলো করতাম। ঠিক আছে? গ্রন্থটি আনুমানিক খ্রিস্টীয় ২য় শতকে রচিত হয়েছে। আর এই টাইমে কৌটিল্যের চিন্তাধারার সাদৃশ্য আমরা কি, কি দেখতে পাই। ঠিক আছে? তো সেই জিনিসগুলো ফোকাস করা হয়। এইবার শুক্র নীতিসারে বলা হয়েছে যে রাজা তার কোষাগারের অছি হিসাবে কাজ করে এবং রাজকোষের অর্থ মানে ওখানে রিজার্ভের কথা বলা হচ্ছে যে এখানে টাকা তোমার থাকে, তো সেই হিসাবে সুষ্ঠু প্রজাপালনের কাজেই ব্যয় করা হবে। অন্য কাজে ফালতু কাজে ব্যয় করা হবে না। তৎসত্ত্বেও যদি রাজা স্বৈরাচারী, প্রজা পীড়ক বা প্রজাদের সম্পদ লুণ্ঠনকারী হয় এবং ধর্মনিষ্ঠার প্রতি অমনোযোগী হয়, তখন কিন্তু প্রজাদের উচিত হবে বিদ্রোহ করা। ধর্ম প্রতিষ্ঠা বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ধর্ম প্রতিষ্ঠা বলতে এখানে ন্যায়ের কথা বোঝানো হচ্ছে, ন্যায় প্রতিষ্ঠার কথা। মহাভারত তো দেখেছো, তাই না? রাজেশ্বরী আর তানিশা, মহাভারত দেখেছো? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ তাহলে স্যার। সব কথায়, কথায়, কথায় ধর্ম এগেইনস্ট এ যাবে বলেছে মনে পড়ছে? অর্জুন, বিশ্ববা, দ্রোণাচার্য সবাই। তো এখানে ধর্ম মানে ন্যায় প্রতিষ্ঠার কথা। এখানে ধর্ম মানে রিলিজিয়ান না কিন্তু। ব্যাপারটা যেন বেসিক্যালি খেয়াল থাকে। ওকে? এখানে ধর্ম মানে রিলিজিয়ান বুঝো না। ধর্ম মানে এখানে ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে যে ন্যায়ের বা বিপক্ষে আমি যাচ্ছি কিনা বা অন্যায় করছি কিনা। ধর্মের এগেইনস্ট মানে সেটা অন্যায়। ওকে? তো এখানে ধর্ম বলতে ন্যায়ের কথা বোঝানো হচ্ছে। ঠিক আছে? এই বেসিক জিনিস যেন ভুল না হয়। ঠিক আছে? তানিশা, ক্লিয়ার হলো? ওর জন্য আমি তোমাকে বলেছিলাম মহাভারতটা দেখতে। তাহলে এখানে এই যা, যা বলছি সব সেকেন্ডে হয়তো বুঝতে পারছি কোন, কোন জিনিসগুলোর কথা বলা হচ্ছে। ঠিক আছে? যদি সময় থাকে টাইম নিয়ে মহাভারত দেখো, খুব কাজে দেবে। খুবই কাজে দেবে। ধরো পড়তে ইচ্ছা করছে না যখন বা তুমি ধরো সিনেমা দেখতে যে টাইমে, ওই টাইমটাতে মহাভারত দেখো। প্রিপারেশন এ অসম্ভব কাজে দেবে। কি বললাম তানিশা? প্রিপারেশন এ অসম্ভব কাজে দেবে। ওকে? হ্যাঁ স্যার। মহাভারতটা। বেশ। নেক্সট আসছে কি এবার? আ রামায়ণের অরণ্যকাণ্ড, মহাভারতের অনুশাসন পর্ব, মনুসংহিতায়, কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং যাজ্ঞবল্ক্যের স্মৃতিতে এই বিধান সম্পর্কে কিন্তু দেওয়া হয়েছে যে, রাজা যদি উল্টোপাল্টা কাজ করে প্রজাহিতৈষী না হয় সাথে, সাথে তার এগেইনস্ট এ বিদ্রোহ করা অবশ্যম্ভাবী। বিদ্রোহ অবশ্যই করতে হবে। ঠিক আছে? তো এই যে, যে বই কোনগুলোয় কি, কি বলা হয়েছে এগুলো খেয়াল রাখা দরকার। পর্বগুলোর নাম মুখস্থ রাখবে। রামায়ণে কি, কি পর্ব আছে মনে আছে? বলতে পারবে তানিশা? তানিশা শুনতে পাচ্ছ কি বললাম? রামায়ণের কান্ডগুলোর নাম কি? মানে এর থেকে বেসিক কোয়েশ্চেন কিন্তু হয় না, তাই না? এগুলো আমরা স্কুলে ভর্তি হওয়ার আগেই বাবা-মা বা ঠাকুমা, ঠাকুরদা আমাদের শোনাতো না? মনে আছে? মনে পড়ছে? মহাভারতের পর্ব, মহাভারতে কি, কি বিভিন্ন ধরনের যে সকল আখ্যান রয়েছে। রাজেশ্বরী মনে পড়ছে? রামায়ণের এই পর্বগুলো বলো। স্যার লেখা আছে খাতাতে কিন্তু মনে পড়ছে না এখন। ওই তো, তো এগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে? খুব বেসিক জিনিস। আমি দেখো এর থেকে বেসিক কোয়েশ্চেন কিন্তু কিছু হয় না। এগুলো বাচ্চারা স্কুলে ভর্তি হওয়ার আগে পড়ে। ঠিক আছে? তো ওই জিনিসগুলো কিন্তু করতে হবে এখন। ঠিক আছে? এগুলো দেখে নিই। তানিশা ঠিক আছে? দেখে মুখস্থ করতে হবে। কিছু করার নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ বানানোর স্যার। কোনো সিন নেই। ঠিক আছে? কোনো বানানোর সিন নেই। তো ঐজন্য কিন্তু খেয়াল রেখো। তানিশা বুঝতে পারলে আমি কি বলছি? তানিশা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলো কিন্তু দেখো। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু দেখা খুবই দরকার। নাহলে কিন্তু হবে না। ওকে? নেক্সট আসছে তোমার দেখো যে আধুনিক যুগে ফরাসি বিপ্লব 1789 আর রুশ বিপ্লবে বিক্ষুব্ধ জনগণ স্বৈরাচারী এবং প্রজাপীড়ক এবং ধর্মচ্যুত রাজার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে রাজা এবং রাজবংশের অন্যান্য ব্যক্তিদের হত্যা করেছিলেন, যেগুলো আমরা কিন্তু দেখতে পাই। তো সেই জিনিসটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে পরপর। ওকে? ফরাসি বিপ্লব কবে হচ্ছে 1789 এ, রুশ বিপ্লব কবে হচ্ছে 1879। রুশ বিপ্লব মানে রাশিয়ান বিপ্লবের কথা আমরা এখানে বলছি। ঠিক আছে?
তো কোন কোন বিপ্লব কবে হয়েছিল? আমেরিকার স্বাধীনতা সময় 1776 এ আসছে। ওকে? তারপরে তোমার ব্রিটেনের পিউরিটেরিয়ান বিপ্লব হচ্ছে কবে? 1688 এ, মানে ইংল্যান্ডে। তো এই যে কোন কোন বিপ্লবগুলো কত সালে হচ্ছে এগুলো খেয়াল রাখতে হবে। খুবই ক্রুশিয়াল। ওকে? আধুনিক কালের মতো আইনের চোখে সকল ব্যক্তির সমতা এবং আইনের ছত্রছায়ায় সকল ব্যক্তির আশ্রয় লাভ হয় এবং মানুষ মাত্রই কয়েকটি প্রাকৃতিক অধিকার বা ন্যাচারাল রাইটস কিন্তু ভোগ করে এবং সামাজিক স্তরে সাম্য এবং ব্যক্তির অর্থনৈতিক বিচার পাওয়ার জন্য আমরা রাষ্ট্রচিন্তা কিন্তু এগুলো আমরা দেখতে পাই না। ঠিক আছে? যে প্রাচীন ভারতের রাজ্য শাসন এবং সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ কি? মনুস্মৃতি। তো এই যে যতগুলো গ্রন্থের কথা বলছি তানিশা, কোন কোন গ্রন্থ থেকে আমরা কি জিনিসগুলো জানতে পারি? কবে লেখা হয়েছে? কে লিখেছে? এই জিনিসগুলো এক্সামের জন্য খুবই ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলেন? কোন কোন বইগুলো কবে লেখা হচ্ছে খুবই হ্যাঁ একদম স্যার। গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু মাথায় রেখো। ওকে? তারপর দেখো এই যে প্রাচীন ভারতের রাজ্য শাসন এবং সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে মনুস্মৃতি। তো প্রথমত মনু একজন ব্যক্তি নন, মনু নামে একাধিক স্মৃতিকারের কথা জানা যায়। স্মৃতিকারের কথা মানে হচ্ছে যেগুলো স্মৃতির মাধ্যমে সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ লেখা হয়। বিভিন্ন বহু বছর ধরে কোনো একটা টেক্সট লেখা হচ্ছে। ঠিক আছে? বিভিন্ন কনটেক্সট এর উপর ভিত্তি করে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে এভাবে দেখতে পারি। ঠিক আছে? এরপরে দেখো মনুস্মৃতির বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ব্রাহ্মণ্যবাদ, অর্থাৎ সমাজে ব্রাহ্মণদের প্রাধান্য প্রতিষ্ঠা করা। মনুস্মৃতিতে এই জিনিসগুলো আমরা খুবই ফান্ডামেন্টাল জিনিসে দেখতে পাই। তার জন্য মনুস্মৃতি ধরে পুড়িয়েছিল কে? বাবা সাহেব আম্বেদকর। ঠিক আছে? তো এইজন্য খেয়াল রাখবে। নেক্সট আসছে কি তোমার দেখো কৌটিল্যের অর্থশাস্ত্র লেখার পরবর্তীকালে মনুস্মৃতি লেখা হয়েছিল। যার উদ্দেশ্য ছিল সমাজে শুধু স্মৃতিশক্তিকে ভিত্তি করে যুগ যুগ ধরে যে বেদের উপর শুরু করে যে অনুশাসন পদ্ধতি আর নানা ধরনের যে আচরণবিধি রয়েছে সেগুলোকে গ্রন্থাকারে এক জায়গায় বিধৃত করা। মানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে সোসাইটিতে বেঁচে থাকার জন্য। তো সেই জিনিসগুলো বিভিন্ন লেখক বিভিন্ন টাইমে মনুস্মৃতির মাধ্যমে সেই জিনিসগুলো পাবলিশ করেছে। তার কথা এখানে বলা হচ্ছে। যে সোজা ভাষায় বলতে গেলে মনুস্মৃতি গ্রন্থটি হলো সমাজ সমাজ সম্পর্কের এবং সমাজ কাঠামো সংরক্ষণের উদ্দেশ্যে সংকলিত আচরণবিধি। মানে ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আমরা ইংলিশে যেহেতু বলে থাকি। কি, কি টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের সোসাইটিতে মেনে চলতে হবে, কোনগুলো মেনে চললে ভালো হয়। তো এইসব জিনিসগুলোর কথাই কিন্তু এখানে ফোকাস করা হচ্ছে পরপর। ঠিক আছে? দেখো যে মনুস্মৃতি শুরু হচ্ছে জগৎ সৃষ্টির সমস্যা আলোচনা করে। এখানে বৈদিক যে কসমোলজি মানে মহাবিশ্ব তত্ত্ব কথা এখানে বলা হচ্ছে। তো মানুষের অধিকার এবং কর্তব্য এই ধারণা মানুষের অধিকার আর কর্তব্য হচ্ছে একে অন্যের পরিপূরক। ঠিক আছে? এবং এই জিনিসগুলো সবারই ফোকাস করা দরকার। তাই না? ফৌজদারি এবং দেওয়ানি আইন নিয়ে কিন্তু বিচার বিবেচনা করা হয়েছে। পরিশেষে সমাজে বিভিন্ন বর্ণ মানুষের পালনীয় কর্তব্য রয়েছে যেগুলো আমাদের সম্পর্কে আমরা দেখতে পারি। দণ্ডনীতি অনুযায়ী মনুর আলোচনার প্রধান সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেই রয়েছে। যেটা আমরা দেখতে পারি। দণ্ডনীতি সম্পর্কে কেউ লিখেছে? মনুও লিখেছে। ওই যে একই যে মনুর কথা আমরা বললাম। তো আবার বলছি কোন, কোন বই কে লিখেছে এবং কোন টাইমে লেখা বিষয়বস্তু কি? এই জিনিসগুলো কিন্তু এখানে আমাদের যে আ ইন্ডিয়ান অ্যানসিয়েন্ট পলিটিক্যাল থট রয়েছে সেখানে খেয়াল রাখতে হবে। টার্ম বাই টার্ম এবং তাও সেগুলো লিখে তোমার তার নিচে আন্ডারলাইন করা দরকার। মানে এক্সামিনে তাহলে ক্লিয়ার কাট বুঝতে পারলো যে এখানে কি, কি বিষয় এখানে ডিসকাস করা হয়েছে। তো সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে কিন্তু জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? বুঝতে পারলে? যে কে লিখেছে, কবে লিখেছে, কি বিষয়বস্তু, এই জিনিসটা কোন টাইমে লেখা। আর তারা ক্রিটিসাইজ কে করেছে এই জিনিসটা খুবই ক্রুশিয়াল। ক্রিটিসাইজ মানে কি? সমালোচনা কে করেছে। তুমি না পড়লে তো কোন জিনিস সমালোচনা করতে পারবে না। তো সেগুলো পড়ার পরে আলোচনার মাধ্যমে সেগুলো সমালোচনা করা হয়েছে। তো এই জিনিসটা খেয়াল রাখা দরকার যে synchronization টা করা। তানিশা, রাজেশ্বরী এইভাবে কিন্তু জিনিসটা খেয়াল রাখবে। যে পয়েন্ট গুলো আমি বললাম খাতায় লিখে রাখো। ঠিক আছে? যে কিভাবে আমার ফোকাস করতে হবে এখানে। এই হচ্ছে পয়েন্ট গুলো আমাদের এখানে খেয়াল করা দরকার। ক্লিয়ার? রাজেশ্বরী লিখেছো? হ্যাঁ স্যার। বেশ। কি বই কবে প্রকাশিত হচ্ছে, কার দ্বারা লেখা, কে ক্রিটিসাইজ করছে এই যে জিনিসগুলো পরপর কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট এবার আসছি আমরা স্যার এগুলো আমার আগে লেখা আছে। আচ্ছা, আচ্ছা বেশ ঠিক আছে। তো ওই জিনিসগুলোই খেয়াল রেখো। রিভিশন কিন্তু ভালো করে দিতে হবে। নাহলে হবে না। তানিশা লিখেছো আমি যা বললাম? হ্যাঁ স্যার, আমি নোট করেছি। কোথায় পাবো? এই বইতে সব পেয়ে যাবো। কোনো বই দেখার দরকার নেই। স্যার একটা টপিকের জন্য কতগুলো বই পড়তে হবে? একটা। বেশি বই দেখার বা কেনার কোনো দরকার নেই। কারণ আমরা বুক কালেক্টর হতে যাচ্ছি না। আমরা ডিস্ট্রিক্ট কালেক্টর হবো। ঠিক আছে? তো দুটোর ডিফারেন্সটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো সিঙ্গেল টপিকের জন্য সিঙ্গেল বই। তাইতেই দেখবে প্রচুর বই হয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো ফোকাস করতে হবে। ওকে? নেক্সট কৌটিল্য এবং অর্থশাস্ত্র। তো ঠিক আছে এই দেখো এই যে কৌটিল্য এবং অর্থশাস্ত্র দেখো আমাদের সিলেবাসে রয়েছে। পেয়েছো 13 নম্বর পেজে? রাজেশ্বরী, কৌটিল্য এবং অর্থশাস্ত্র কোন বইটা? এই যে দেখো। আমি তো আমি দেখিয়েছি। কার লেখা হবে? কৌটিল্য অর্থশাস্ত্র। ঠিক আছে?
বই দেখে রাখো, তাহলে বেশি মনে থাকবে। ভিজুয়ালাইজেশন খুবই ক্রুশিয়াল। দেখেছো তানিশা? ওই হচ্ছে বইটা। ওকে, তো এখানে কি কি রয়েছে দেখো। বিষ্ণুগুপ্ত, কৌটিল্য, চাণক্য কে একই ব্যক্তি। ওই যে পিছনে টিক দেওয়া ছিল, দেখেছো? চাণক্য সিরিয়াল কোনোদিন দেখেছো তানিশা? না স্যার। আচ্ছা দেখোনি, ওকে ঠিক আছে। আমি এইগুলো দেখো সিরিয়াল, হ্যাঁ স্যার দেখেছি স্যার। হ্যাঁ সিরিয়াল মুভির কথা কেন বলছি, আমরা যত ভিজুয়ালাইজ করি জিনিসটা তত সহজে মাথায় থাকে, ওই জন্য এই জিনিসগুলো দরকার। ঠিক আছে, পড়তে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, একটু রিল্যাক্স করছি, সাথে সাথে চালিয়ে নিয়ে দেখতে থাকো। কোথায় পাবো স্যার? ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে, বা তোমার যদি মনে হয় টরেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু এগুলো দেখা খুবই দরকার, কিন্তু এটা প্রিপারেশনের অঙ্গ। তানিশা বুঝতে পারলে? এটা প্রিপারেশনের অঙ্গ। ওকে, হ্যাঁ স্যার। খেয়াল রাখা দরকার। তাই বলে দিন রাত 24 ঘন্টা দেখা শুরু করো না, তাহলে প্রবলেম হবে। ঠিক আছে, যখন রিল্যাক্সের টাইম তখন তুমি করতে পারো। ওকে, আচ্ছা এবার যদি আমরা কৌটিল্য দেখি, দেখো কৌটিল্য হচ্ছে তক্ষশিলা ইউনিভার্সিটি, এখানে উনি অধ্যাপনা করতেন, মানে ওখানকার প্রফেসর ছিলেন। অধ্যাপক মানে কি? প্রফেসর। বুঝতেই পারছো তার কোন কালের কথা আমরা বলছি। এবং মগধের নন্দবংশীয় রাজার অপসারণের বিরুদ্ধে উনি সক্রিয় হন। তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তকে পরামর্শ দিয়ে সাহায্য করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের হচ্ছে পরামর্শ দিতেন হচ্ছে ইনি। ঠিক আছে, উপদেষ্টা, যেটা আমরা বাংলায় বলি উপদেষ্টা হচ্ছে তিনি ছিলেন। ঠিক আছে, এবং কিছুকাল মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক কাজকর্ম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কৌটিল্য তার বিস্তৃত শাস্ত্রজ্ঞান এবং নিজের জীবনের ব্যবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে অর্থশাস্ত্র গ্রন্থটি কিন্তু রচনা করেন, যেটা আমরা দেখতে পাই। তো সেই হিসাবে খেয়াল রাখতে হবে যে কি কারণে উনি অর্থশাস্ত্র রচনা করছেন, তো সেই জিনিসটা খুবই ফান্ডামেন্টাল। ওকে, নেক্সট আসছে দেখো এখানে যে বাংলা ভাষায় কৌটিল্যের অর্থশাস্ত্র অনুবাদ করেন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত রাধাগোবিন্দ বসা। ওকে, ইনি হচ্ছে তোমার বাংলাতে ট্রান্সলেট করছে কোনটা, যে বই দেখালাম, মনে পড়লো তানিশা? যে বইটা আমি দেখালাম ওই বই বাংলাতে ট্রান্সলেট করছে কে? এখানে রাধাগোবিন্দ বসা। ওকে, ওটা সংস্কৃতটা, অরিজিনালটা। কারণ অরিজিনালটা কিসে লেখা? সংস্কৃত। বইগুলো দেখাচ্ছি যাতে তোমার একদম ক্লিক করলে মাথায় মনে পড়ে যে স্যার তো আমাকে বই দেখিয়েছিল, ওই বইটা কে লিখেছে ওই জিনিস, কারণ এই লিখতে হবে এক্সামে, নাহলে হবে না। কারণ তুমি ভালোই বুঝতে পারছো তানিশা, এখানে বানানোর কোনো সিন নেই। হয় তুমি জানো নয় জানো না, জানলে নাম্বার, না হলে জিরো খাবে। আর একটা দুটো কোশ্চেনে জিরো খাওয়া মানে পরে কোশ্চেন আর দেখবে না। দেখবে না বলতে তোমার উপরে একটা নেগেটিভ অ্যাটিটিউড চলে এসছে যে এই ক্যান্ডিডেট বইয়ের নামই জানে না, এর খাতা আমি কি দেখবো। তাই সব বুঝতে পারছো জিনিসগুলো খুবই ক্রুশিয়াল, কিন্তু আমি যা বলছি। স্যার বইটা আরেকবার দেখি। এই যে এটা, হ্যাঁ। ও আচ্ছা এই যে। ওকে, তো ফটো তো বোধহয় তুমি তুলে নিয়েছিলে, দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, আর তো অর্থশাস্ত্র তো তোমাকে দেখালাম, কৌটিল্যের। আচ্ছা, নেক্সট আসছে কি তোমার, দেখো এই যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এরপর দেখো যে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র গ্রন্থটি রচনাকাল হচ্ছে তোমার খ্রিস্টপূর্ব 4র্থ শতকে, মানে কি এখন থেকে 2600 বছর আগে। কি বললাম? এই যে যে বইটা দেখালাম তোমাকে আমি, ওই বইটা কবে লেখা? এখন থেকে 2600 বছর আগে। বুঝতে পারছো তো? এই হচ্ছে লেখা। তো অর্থশাস্ত্র সংস্কৃত ভাষায় লেখা হলেও তার ভাষার ব্যাকরণগত কাঠামো গঠনে অনেক ক্ষেত্রেই প্রখ্যাত ব্যাকরণ পাণিনির প্রভাব লক্ষ্য করা যায় না। ঠিক আছে, তাহলে ব্যাকরণ পুরো আলাদা ছিল। তো পাণিনি কি বই লিখেছিল মনে পড়ছে? ক্লাস 9 এ আমরা পড়েছি, অষ্টাধ্যায়ী সংস্কৃত ব্যাকরণ যে সিস্টেম, তো সেই ব্যাকরণ সিস্টেম এখানে ফলো করা হয়নি, তার মানে তারও আগে লেখা হয় বই। তো এইভাবে জিনিসটা কিন্তু ক্রোনোলজি মাথায় রাখতে হবে। মিমসটা দেখেছো? আপ ক্রোনোলজি সামঝিয়ে, মনে আছে জয় শাহের ডায়লগ? কিন্তু আমাদের এখানে ক্রোনোলজি মাথায় রাখতে হবে যে কোন বই কবে লেখা রয়েছে, কার দ্বারা লেখা হয়েছে, কে ট্রান্সলেট করেছে। খুবই ফান্ডামেন্টাল জিনিস এগুলো। ক্রোনোলজি মাথায় রাখতে হবে, কোন কোন টাইমে কোন বই লেখা, কে ক্রিটিসাইজ করছে, কি লিখছে। তানিশা যা যা বলছি খাতায় লিখে নাও, এই বই এই জিনিসগুলো বইতে পাবে না, কিন্তু সেই সিস্টেমগুলো বোঝার চেষ্টা করো আমি কি কি বলছি। ক্লিয়ার? তানিশা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তানিশা মনে হয় কানেকশনের প্রবলেম। তো কানেকশন দেখো এরকম প্রবলেম হলে কি করে হয় বলো, তাই না? কানেকশনটা একবার চেক করো। নেক্সট, অর্থশাস্ত্রের লেখক হিসেবে কৌটিল্য নিজেকে বিষ্ণুগুপ্ত বলে উল্লেখ করেছেন। আহ চনক নামে এক গ্রামে তার জন্ম হয়, সেজন্য তিনি চাণক্য নামে প্রচলিত। ওই জন্য আমি একটু আগে বললাম বিষ্ণুগুপ্ত, চাণক্য, কৌটিল্য সেম লোক। ঠিক আছে, আচ্ছা। তার সময়ে অর্থশাস্ত্রের প্রচলিত ঘরানাগুলোর উল্লেখযোগ্য ছিল বৃহস্পতি, উষ্ণস, শুক্রাচার্য, ভরদ্বাজ, পরাশর প্রমুখ পূর্বাচার্যগণের প্রণীত অর্থশাস্ত্র বা রাজশাস্ত্রের আলোচনা। তো এই জিনিসগুলো কিন্তু তিনি দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন। তার মানে কি এই রাইটাররা আরো আগে এই সম্পর্কে কিন্তু লিখেছেন। আর সব থেকে ডিটেইল ওয়েতে হচ্ছে লিখেছেন হচ্ছে বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য।
ঠিক আছে? উনি কার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন? এই যে জিনিসগুলো বৃহস্পতি, এগুলো কিন্তু রাইটার। বৃহস্পতি কিন্তু রাইটারের নাম, লেখকের। তারপর হচ্ছে উষ্ণস, যাকে আমরা কি বলি আরেকটা ডাকনাম কি? শুক্রাচার্য। ওকে? নেক্সট হচ্ছে ভরদ্বাজ, নেক্সট হচ্ছে পরাশর। এগুলো সব হচ্ছে ফেমাস রাইটার। ওকে? রাষ্ট্রচিন্তার উপর ভিত্তি করে। মানে সায়েন্সের, পলিটিক্যাল সায়েন্সের। ওকে? তো এইভাবে কিন্তু তখন রাজশাস্ত্র বলা হতো, তো সেই হিসাবে রয়েছে। পলিটিক্যাল সায়েন্স তো ওয়েস্টার্ন টার্ম, পাশ্চাত্য টার্ম। তো এইভাবে তোমার এখানে খেয়াল রাখা দরকার। নেক্সট, কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে কখনো আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা কিন্তু চেষ্টা করেননি। যেটা আমরা প্লেটোর রিপাবলিক বইতে দেখেছি। প্লেটোর লেখা বইয়ের নাম কি? রিপাবলিক। সেখানে আদর্শ রাষ্ট্রের কথা বলা হয়েছে। এখানে কিন্তু সেসব জিনিস করেনি। ঠিক আছে? তো কৌটিল্য আর প্লেটোর মধ্যে কিন্তু কোনো টাইপের কোনো সাদৃশ্য আমরা দেখতে পাইনি। তো তার কথা কিন্তু বলা হচ্ছে। এরপরে কিন্তু দেখো, এই যে বইটা আমি তোমাদের দেখিয়েছি রিপাবলিক বইটা, তাই না? রিপাবলিক বইটা এখন চোখের সামনে আমার পড়ছে না। ঠিক আছে। আর তারপরে দেখো মেকিয়াভেলির যে লেখা বই, ওকে? তো সেখানেও কিন্তু আমরা প্রিন্সেও কিন্তু মিল পেয়ে যাই আমরা। তো প্রিন্সের লেখায় কিন্তু অনেক মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স ছিল। মানে প্রিন্স কে লিখেছে? প্রিন্স হচ্ছে লিখিয়েছে মেকিয়াভেলি। ঠিক আছে? যে বই আমি তোমাদের দেখিয়েছি। পড়ে দেখো। আচ্ছা, আমি তাও একটু দেখিয়ে দিই। এই যে বইগুলো, ওয়ার্ল্ড ফেমাস বই, রাষ্ট্রচিন্তা। ঠিক আছে? নিকোলো ম্যাকিয়াভেলি। ওকে? তো এই যে ইনি মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স হয়েছিল কার দ্বারা? তোমার যে এই যে কৌটিল্যের দ্বারা। ঠিক আছে? যদিও আবার যেহেতু ওয়েস্টার্নের আমাদের অবসেশন রয়েছে, আমরা বলি ভারতের ম্যাকিয়াভেলি হচ্ছে কৌটিল্য। কিন্তু ২ জন কত পরে এসছে। ঠিক আছে? ও 17th সেঞ্চুরিতে আসছে, আর এখানে আসছে উনি ২৫০০ বছর আগে। তো বুঝতেই পারছো যে মানে সাদা স্কিন চামড়ায় কেউ যদি বলে সেটাই আমরা বেদবাক্য ভাবি। তো এই যে ব্যাপারটা রয়েছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে তোমার। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পরবর্তীকালে যে জিনিসটার কথা বলা হচ্ছে যে অর্থশাস্ত্র, হ্যাঁ, কিছু বলছো? আচ্ছা, ওকে, ওকে। তারপর দেখো অর্থশাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার প্রবল বাস্তব জ্ঞান এবং পর্যবেক্ষণ শক্তি। অর্থশাস্ত্র পড়ার সময় দেখবে একদম পুরো রিয়েলিটির উপর বেস করে যেটা দরকার তার কথা বলা হচ্ছে। কোনো কিছুর উপর ইনফ্লুয়েন্সড হয়ে কিছু বলা হয়নি বা প্রভাবিত হয়ে। ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে কৌটিল্য চেয়েছিলেন যে সার্বভৌম রাজার ১ম কর্তব্য হচ্ছে তার প্রজাদের স্বধর্ম থেকে বিচ্যুত না হয়ে নিজ কর্তব্য পালনে সমর্থন করা এবং উৎসাহ দেওয়া। যাতে প্রত্যেক ব্যক্তি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই বর্গের সাধনা করতে পারে। লাইফের ৪ টে হচ্ছে প্রধান ধর্ম। সেটা কি? ধর্ম, ঠিক আছে? অর্থ, ঠিক আছে? মোক্ষ, তারপরে হচ্ছে কাম। ঠিক আছে? মোক্ষ লাভ করা, একদম আল্টিমেট জায়গাতে আ পৌঁছে যাওয়া। ঠিক আছে? তার কথা বলা হচ্ছে। আর ধর্ম মানে ন্যায় নীতি। অর্থ হচ্ছে, ঠিক আছে, পয়সা। ঠিক আছে? কাম হচ্ছে সেক্সুয়াল কথা বলা হচ্ছে, বা সেক্স এর উপর ভিত্তি করে, যেটা খুবই অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। কাম, তো কামশাস্ত্র সোজা বাংলায় যদি আমরা বলি কামশাস্ত্রের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে? আচ্ছা, কামশাস্ত্রের মধ্যে সবথেকে ওয়ার্ল্ড ফেমাস বই হচ্ছে তোমার এখানে আম বাদশায়নের আ কামসূত্র। ঠিক আছে? তো এই যে বইগুলো কিন্তু তোমার খুবই ক্রুশিয়াল, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর ঠিক আছে, দাঁড়াও সেই বইটা কোথায়? আচ্ছা, দেখিয়ে নিই। তাহলে তোমার সাথে মনে থাকবে। ঠিক আছে? যে কোন বই দ্বারা আমি ইনফ্লুয়েন্স হচ্ছি, বা আমরা লিখছি, বা আমরা সাবজেক্টে লিখছি, তাহলে তোমার সহজে মনে থাকবে। ঠিক আছে? তো এগুলো খুবই ফান্ডামেন্টাল। কারণ বই যদি মাথায় না থাকে তুমি লিখতে পারবে না। এগুলো সব থাকবে কিন্তু সব ধরে দেবে। আচ্ছা, এই হচ্ছে যে অরিজিনাল টেক্সট। ঠিক আছে? বাদশায়নের কামসূত্র। ঠিক আছে? এই যে এটা আসছে বেসিক্যালি। তো তোমার কিন্তু বই কোন রাইটারের লেখা, কবে লেখা, এই জিনিসগুলো খেয়াল রাখা খুবই দরকার। ঠিক আছে? এই যে বাদশায়নের কামসূত্র। ওকে? তো এইভাবে কিন্তু জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল। নেক্সট, আচ্ছা, এরপর দেখো আ ওকে। নেক্সট হচ্ছে আ কোন অব্দি আমরা গেলাম? বেশ, এটা হয়ে গেছে। ওকে, বেশ। তারপর বৌদ্ধ ধর্মের বস্তুতান্ত্রিকতাকে পরোক্ষভাবে বিরোধিতা করা এবং ব্রাহ্মণ্যতন্ত্রের প্রতি সমর্থন জানানো কৌটিল্যের অর্থশাস্ত্র সম্বন্ধীয় আলোচনায় স্পষ্ট। তার মানে ব্রাহ্মণ্য ধর্ম সম্পর্কেও এখানে বলা রয়েছে, এবং তারপরে অর্থশাস্ত্রে কিন্তু সেগুলো আমরা কিন্তু দেখতে পাই। আর যে জিনিসগুলো অর্থশাস্ত্রের প্রধান জিনিস ফোকাস করা হয়েছে, সেই জিনিসগুলোই হচ্ছে এবার আমরা এগোবো। ঠিক আছে? তো সেখানে অর্থশাস্ত্রগুলোতে আমরা কি পার্ট দেখতে পারি? টু দ্যা পয়েন্ট এ এবার যদি আমরা এক্সাক্ট যদি দেখি যে অর্থশাস্ত্র খুব সামারি যদি দেখি, তাহলে এই বইটা আমরা ফোকাস করতে পারি।
অর্থশাস্ত্রের অ, আ, ক, খ। ঠিক আছে? এইসব বই কেনার দরকার নেই। মানে আমি তোমাদের দেখিয়ে রাখছি বইগুলো। তাই এসব বুঝতে পারছো? ছবি দেখলে সাথে, সাথে জিনিসগুলো হ্যাঁ খেয়াল স্যার। থাকবে। ঠিক আছে? বই তোমাদের এগুলো কিন্তু কিচ্ছু কেনার দরকার নেই। কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কোন, কোন জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল। ছবি দেখলে সহজে মনে থাকবে। রাজেশ্বরী বোঝা যাচ্ছে কথাগুলো? শুনতে পাচ্ছ রাজেশ্বরী? হ্যাঁ স্যার, পাচ্ছি স্যার। ঠিক আছে। তো এই যে বেসিক জিনিস টু দ্য পয়েন্ট অর্থশাস্ত্র কি রয়েছে এই বইতে কিন্তু রয়েছে পুরো বাংলাতে। ওকে? আমি যে বইগুলো দেখালাম বাংলাতে দেখাচ্ছি যাতে তোমরা টু দ্য পয়েন্টে মনে থাকে। ঠিক আছে? তো এখানে আমাদের ১০৮ টা প্রকরণে বিভক্ত পার্টে বিভক্ত রয়েছে অর্থশাস্ত্র। ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমাদের এখানে ফোকাস করা দরকার। তো তার মধ্যে মোস্ট ফান্ডামেন্টাল হচ্ছে আমাদের সপ্তাঙ্গ থিওরি বা সপ্তাঙ্গ তত্ত্ব। পেজ নাম্বার ১৬ পেয়েছো? মহাভারতের শান্তি হ্যাঁ স্যার, পেয়েছি। বেশ। ঠিক আছে। ১৬ নম্বর পেজে দেখো যে মহাভারতের শান্তি পর্বে ১ম রাজ্যের বা রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্বের কথা বলা হচ্ছে। যেখানে মনু রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্বকে বৈজ্ঞানিক অনুক্রমে সাজিয়েছেন এবং রাষ্ট্রের ৭ টি অঙ্গের কথা বলা হচ্ছে। রাষ্ট্র বলতে দ্য স্টেট এর কথা বলা হচ্ছে। মানে যেটা আমরা বর্তমান সময়ে কান্ট্রি বলি। এখানে রাষ্ট্র বলতে দ্য স্টেট এর কথা বলা হচ্ছে। স্টেট মানে কি? রাজ্য। সোজা বাংলায় যদি মানে সোজা স্টাইলে যদি আমরা বলি, স্টেট মানে রাজ্য। আর পলিটিক্যাল সায়েন্সে দ্য স্টেট মানে কি? রাষ্ট্র। ঠিক আছে? তো রাষ্ট্র বলতে এখানে ইন্ডিয়া বা যেকোনো কান্ট্রি রাষ্ট্রকে হিসেবে তুলনা করা হচ্ছে বা বোঝানো হচ্ছে। ঠিক আছে? তানিশা বোঝা গেল কথাগুলো? ডিফারেন্সটা বোঝো। কারণ একেকটা হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ কিন্তু টার্ম এর মিনিং আলাদা হয়। তো সেই হিসেবে তোমার খেয়াল রাখা দরকার। তো এখানে রাষ্ট্রের ৭ টি অঙ্গ কি, কি? দেখো স্বামী, তাকে রাজা বলা হচ্ছে। স্বামী মানে কিন্তু এখানে রাজা। এমনি স্বামী না, এখানে স্বামী বলতে রাজার কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে অমাত্য। পুর মানে হচ্ছে দুর্গ। নেক্সট হচ্ছে জনপদ। জনপদ বলতে রাষ্ট্র আর প্রজাগুলির কথা বলা হয়। প্রজা মানে বিভিন্ন পিপলস কথা বলা হচ্ছে। ফোর্স, দণ্ড ও মিত্র। এই হচ্ছে রাষ্ট্রের টোটাল ৭ খানা অঙ্গ, ৭ টা পার্ট। তো সেই হিসাবে এখানে ফোকাস করা হয়। তো দেখো, রাষ্ট্র কথাটি অপেক্ষা রাজ্য কথাটি প্রাচীন ভারতে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিল এবং সেই সূত্রে শক্তিমান এবং কীর্তিমান শাসক বোঝাতে রাজা কথাটি ব্যবহৃত হতো। আর রাজা কথাটি ইংরেজি স্টেটের সবথেকে প্রচলিত প্রতিশব্দ। ওই যেটা আমি বললাম। ঠিক আছে? দ্য স্টেটের কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো রাজ্যের প্রকৃতি বা উপাদান ব্যাখ্যা করার জন্য তার ৭ টি অঙ্গের কথা সপ্তাঙ্গ তত্ত্বের মূল কথা যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তার মধ্যে কি দেখো যে ধর্মশাস্ত্র এবং কয়েকটি পুরাণে রাজ্যের ৭ টি অঙ্গকে মানবদের বিভিন্ন অঙ্গের সাথে তুলনা করা হয়েছে। মানবদের যে অঙ্গগুলো আছে তার সাথে রাষ্ট্রকে তুলনা করা হচ্ছে। সেগুলো কি, কি? শুক্রনীতিসার অনুযায়ী। শুক্রনীতিসার মানে কি? ইনি হচ্ছে একজন রাইটার। কি হলো? কানেকশনের প্রবলেম হচ্ছে নাকি? ওকে। শুক্রনীতি সারের অনুসারে আমরা দেখতে পারি যে রাজার সঙ্গে তুলনা করা হয়েছে মস্তক বা মাথাকে। অমাত্য হচ্ছে চক্ষু বা চোখ। মিত্র হচ্ছেন কর্ণ বা কান। নেক্সট হচ্ছে রাজকোষ হচ্ছে মুখ। আর দণ্ড মানে হচ্ছে বল। আর আহ, বল হলো মন। আর দুর্গ হলো হস্ত বা হাত। আর জনপদ হলো পদ বা পা। তো এইভাবে সপ্তাঙ্গ থিওরিকে মানবদেহের ৭ টি অঙ্গের সাথে তুলনা করা হচ্ছে যাতে সহজে মানুষ বুঝতে পারে। ঠিক আছে? তো সেই জিনিসটা রয়েছে। দেখো আমাদের যে পুরাণে তুমি দেখবে বিভিন্ন গল্পর আকারে জিনিসগুলো লেখা। তো কেন এইভাবে লেখা হয়েছে? এমনি প্রপার ওয়েতে তো লিখতে পারত। তো দেখো এমনভাবে গল্প আকারে ওগুলো লেখা হয়েছে যে হাই থট এর জিনিসগুলো, বিভিন্নগুলো উচ্চ চিন্তার জিনিসগুলো যাতে সহজে সিম্পল ল্যাঙ্গুয়েজ এ সাধারণ মানুষেরা বুঝতে পারে। তার জন্যই কিন্তু পুরাণে বিভিন্ন আমরা জিনিসগুলো দেখতে পাই সিম্পল ল্যাঙ্গুয়েজ এ গল্পর আকারে প্রকাশ করা বা গল্পর আকারে লেখা যাতে সাধারণ মানুষ তার যে ইনার মিনিং রয়েছে, যে থট প্রসেস রয়েছে, যে খুব গুরুগম্ভীর যে জিনিসগুলো সিম্পল ল্যাঙ্গুয়েজ এ বোঝার জন্য কিন্তু এই যে আমাদের পুরাণে জিনিসগুলো গল্পের আকারে লেখা। ঠিক আছে? আমাদের ছোটবেলায় ঠাকুমারা পুরাণ শোনাতো মনে আছে? মনে শুনেছি কিনা জানি না। যাই হোক নিশ্চয়ই শুনেছো না পুরাণের বিভিন্ন গল্প বা আখ্যান? তো ওই হ্যাঁ স্যার, শুনেছি স্যার। একদম। তো ওই জিনিসগুলোই হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। তো গল্পের আকারে কেন করা? যাতে খুব হাই থট এর জিনিসগুলো সাধারণ লোকেরা সহজে বুঝতে পারে। যাতে তাদের লাইফ এ তোমার সেই জিনিসগুলো এপ্লাই করতে পারে। তানিশা বোঝা যাচ্ছে কথাগুলো? এইভাবে না করলে কিন্তু হবে না। মুখস্থ করলে হ্যাঁ স্যার, কিছু হ্যাঁ হবে না। শোনা যাচ্ছে স্যার। না, না শোনা যাওয়ার থেকে তো বোঝা দরকার জিনিসটা। মুখস্থ করলে কিছু লিখতে পারবে না। আমি বারবার বলছি জিনিসগুলো বোঝার চেষ্টা করো আমি কিভাবে বলছি। তাহলে যেকোনো কোয়েশ্চেন দিলে পারবে। মুখস্থ করতে গেলে অবস্থা সমস্যা। যে কোন জিনিসটা কি বোঝাচ্ছে। সিম্পল ল্যাঙ্গুয়েজ এ বোঝো জিনিসগুলো। ঠিক আছে? তাহলে সহজে মনে থাকবে। ওকে? তো সেইজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর বই যেগুলো দেখালাম ধরে, ধরে ছবি সহ মাথায় রাখবে। তাহলে কিন্তু সুবিধা হবে। এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। বইয়ের নাম না লিখলে না কোয়েশ্চেন এ নাম্বার পাবে না। কি বললাম? বইয়ের নাম না লিখলে আর কে রাইটার নাম্বার তোমাকে দেবে না।
ঠিক আছে? কারণ এখানে আমরা ইউপিএসসির এক্সাম দিতে যাচ্ছি। তাই না? ওটা স্ট্যান্ডার্ড এর ব্যাপার আছে। ঠিক আছে? তো সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। ন্যানো আর ল্যাম্বরগিনির মধ্যে পার্থক্য হয়। তাই না? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে স্ট্যান্ডার্ড। ওকে? নেক্সট। এরপর দেখো যে ১ম এ কৌটিল্যের অর্থশাস্ত্র এবং পরে কামোন্দকের নীতিসারে বলা হয়েছে যে, এই ৭ টির একটি অঙ্গের সঙ্গে যদি সহযোগিতা না করে, তাহলে রাজ্যের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়বে। মানে এরা ৭ টাই জিনিস খুবই ফান্ডামেন্টাল। একে অন্যকে সাহায্য না করলে পুরো ব্যবস্থাই ভেঙে পড়বে। ঠিক আছে? যেভাবে মানবদের অঙ্গ-প্রত্যঙ্গগুলো একসাথে কাজ না করলে, পারস্পরিক সহযোগিতা না করলে তাদের স্বাস্থ্যের অবনতি হয়, এমনকি বিপদেরও কারণ হয়ে উঠতে পারে। রাজ্যের এই সপ্তাঙ্গ তত্ত্বটি মনুস্মৃতি এবং মহাভারতেও কিন্তু আছে আমরা দেখতে পাই। পশ্চিমী রাষ্ট্রতত্ত্বে এই ধরনের তত্ত্বের নাম হচ্ছে তোমার অর্গানিক থিওরি অফ দ্য স্টেট বা ব্রুনসলির লেখা বেশিরভাগ পাওয়া যায়। ওয়েস্টার্ন ফিলোসফিতে মানে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় এটাকে তোমার অর্গানিক থিওরি অফ স্টেট বলা হচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল জিনিস তোমার আসছে কিসের মধ্যে? সপ্তাঙ্গ তত্ত্বতে। বহুবার আসে, রেগুলার আসে, ইউপিএসসি এক্সামে বহুবার আসে। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো ১ বছর অন্তর তোমার স্টেট থিওরির মধ্যে এখানে সপ্তাঙ্গ থিওরি সম্পর্কে লিখতে আসে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে, ইন্ডিয়ান পলিটিক্যাল থটে। ঠিক আছে? কোয়েশ্চেন দেখো খুলে তানিশা আমি যা বলছি সব পেয়ে যাবে। আর তুমি তো রাজশাহী তো কোয়েশ্চেন দেখেছো তুমি। সপ্তাঙ্গ থিওরি নিয়ে রেগুলার কোয়েশ্চেন আসে এনশিয়েন্ট পলিটিক্যাল থটে। ওকে? তো এই হচ্ছে তোমার এনশিয়েন্ট পলিটিক্যাল থটের সপ্তাঙ্গ থিওরি, সপ্তাঙ্গ তত্ত্ব যেটা আমরা বাংলাতে বলি। এইবার যে ৭ টা পার্ট গুলো আছে সেই পার্ট গুলো কি, কি? সেই পার্টে আমরা হচ্ছে ফোকাস করব। সেই পার্ট গুলো কিভাবে বিভক্ত? দেখো, স্বামীন বা রাজা। স্বামী মানে হচ্ছে রাজার কথা বলা হচ্ছে। ঠিক আছে? এখানে স্বামী মানে পুষ্পা সিনেমার স্বামী না। ঠিক আছে? ওটা আলাদা। যে স্বামী-স্ত্রী সেটা আলাদা। এখানে স্বামী বলতে রাজাকে বোঝানো হয়েছে। দুটো কিন্তু মিক্স করো না। তানিশা বোঝা গেল কি বললাম? স্বামী মানে যেটা আমরা জেনারেলি দেখি সেটা কিন্তু না এখানে বোঝানো হচ্ছে। এখানে স্বামী বলতে রাজার কথা বলা হচ্ছে। তানিশা ক্লিয়ার? রাজেশ্বরী? মিক্স হ্যাঁ করে স্যার। ফেলবো। ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে। মনু, মহাভারত আর কৌটিল্যর রাজ্যগল্প এরা হচ্ছে বিভিন্ন রাইটার অ্যানসিয়েন্ট টাইমের। কি বললাম? মনু, রাজ আ রাজ্যবল্ক, কৌটিল্য আর মহাভারতের লেখা, ব্যাসদেব লেখা। মহাভারত কে লিখেছে? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ওকে? মহাভারত লিখেছে। আমি আবার বলছি ক্লাস হয়ে গেলে পড়তে যখন ইচ্ছে করছে না মহাভারত দেখো। নাহলে কিন্তু সুবিধা হবে। না দেখলেও ঠিক আছে কিন্তু আমি যা বলছি খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে? এরা প্রত্যেকেই রাজা বোঝাতে স্বামীন কথাটি ব্যবহার করত। ঠিক আছে? স্বামী কথাটা ওইটা আমি ইউজ করত। ওটা অ্যানসিয়েন্ট টাইমে। একদম আল্টিমেট সো সেই হিসেবে দেখানো হয়। ওকে? তো কৌটিল্য কথার সপ্তাঙ্গ তত্ত্বে স্বামী কথাটি ব্যবহার করেছেন কিন্তু সামগ্রিক আলোচনায় দেখা যায় রাজন কথাটি আবার এখানে রাজন বা মানেও কিন্তু রাজা। রাজন কথাটি তার বেশি পছন্দ ছিল। কার? কৌটিল্যের। ওই যে যার অর্থশাস্ত্র বই আমি দেখালাম। ঠিক আছে? তো রাজা না থাকলে বা তিনি ন্যায়পরায়ণভাবে ক্ষমতা ব্যবহার না করলে যে অবস্থার উদ্ভব হয় কৌটিল্য তাকে মাৎসন্যায় বলেছেন। তো রাজা যদি কোথাও না থাকে তাহলে সেই একদম উচ্ছন্নে যাবে সেই জায়গা। তো সেটাকে উচ্ছন্ন যাওয়াটাকে উনি মাৎসন্যায় বলছেন। ওকে? তো কৌটিল্যের মতে রাজার ৪ টে গুণ থাকা দরকার। ঠিক আছে? রাজা যদি হতে হয় তাকে এট লিস্ট ৪ টে গুণ থাকতে হবে। সেগুলো কি? ১ম হচ্ছে তার সার্বভৌম চরিত্রের বৈশিষ্ট্য থাকতে হবে যাতে প্রজা প্রজাদের সে নেতৃত্ব দিতে পারে। সেই জিনিসটা দরকার। কারণ সে হচ্ছে প্রজার পিতামাতা বা গার্ডিয়ান। তো সেই জিনিসটা তার মাথায় রাখতে হবে। আর এইখানে এই যে গুণটা, এই গুণটার জন্য তার ১৬ টা বৈশিষ্ট্য থাকা দরকার এট লিস্ট। এই গুণটা থাকার জন্য তার লাইফে ১৬ খানা বৈশিষ্ট্য থাকা দরকার। কে বলছে? চাণক্য বলে দিচ্ছে। তো সেগুলো কি, কি দেখো? যেমন সম্পদে বা বিপদে ধৈর্য বজায় রাখা, কথায় এবং কাজে একই ধরনের ব্যবহার করা, সত্যবাদী হওয়া, পরের উপকার মনে রাখা, বিভিন্ন রাজাদের নিয়ন্ত্রণে রাখা, তারপরে মন্ত্রী, রাজকর্মচারী যারা হবেন তাদেরকে দেখা, এই জিনিসটা কিন্তু খুবই দরকার। তাদের ফোকাস করা। সেই জিনিসের কথা উনি বারবার বলছেন। তানিশা কোথায় চলে গেল? আচ্ছা যাই হোক। এরপর হচ্ছে তোমার রাজার হচ্ছে ধীর শক্তি হতে হবে, অনুধাবন শক্তি থাকা খুবই দরকার। দুমদাম করে মাথা গরম করলে হবে না। ঠিক আছে? তো এছাড়া এই গুণের মধ্যে আবার ৮ টি বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। যেটা পূর্বাচার্য মানে একজনের নাম কিন্তু এটা। পূর্বাচার্যের নীতি যুক্তি শোনার ইচ্ছা, মানে নীতি বা যুক্তি অন্য লোকের শোনার ইচ্ছা। আমি যেটা বুঝি সেটাই বেদ বাক্য। এইটা ভাবলে তুমি রাজা হতে পারবে না। ঠিক আছে? তো বিভিন্ন পয়েন্ট অফ ভিউ শোনা সেই জিনিসটা দরকার। যেটা আমরা লাইফে অনেক সময় করতে চাই না। আমাদের অনেক জ্ঞান বুদ্ধি হয়, অনেক সার্টিফিকেট আমরা নিই। যখন আমরা ভাবি যে, আমি জানি সব।" আর সব হচ্ছে অশিক্ষিত, সব হচ্ছে মূর্খ। এই জিনিসটা যেন কখনো লাইফে না আসে। বুঝতে পারলে? আসলে এই জিনিসটা আমাদের এমনি ধরো আমাদের অনেক ডিগ্রি হলে এই জিনিসটা আমরা ভুলে যাই। আমরা ভাবি আমরা সব জানি, আমি সব বুঝি। আমার পিএইচডি ডিগ্রি আছে আর সব অশিক্ষিত। তো এই জিনিসটা যেন কখনো না আসে। তো সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, যা কিছু শুনবে বা তার পরিষ্কারভাবে অর্থ গ্রহণ করা, আর যা কিছু শুনবে বা মনে রাখা বা ভুলে না যাওয়া। ঠিক আছে? সব জিনিসগুলো মাথায় রাখা তার কথা বলা হচ্ছে।
আর অর্থহীন তর্ক না করা, এই জিনিসটা কিন্তু রাজার মধ্যে এই গুণ থাকবে। নেক্সট আসছে কি? উৎসাহ গুণ, যার মধ্যে আছে ভয়হীনতা, অন্যায় সহ্য না করা, আর করণীয় কাজ দ্রুত করা। ঠিক আছে? এবং সকল কাজে নিপুণতা থাকা। নিপুণতা বলতে প্রপার ওয়েতে সব কাজ করা। এই জিনিসগুলো কথা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ৪ নম্বরে আসছে যে আত্মসম্পদ গুণ, যার মধ্যে আছে বাগ্মিতা, মানে খুব সুন্দর বাচনভঙ্গি থাকা দরকার। প্রপার ওয়েতে বক্তৃতা দেওয়ার যে সিস্টেম এগুলো। আর আগামী বিষয়ে মন থাকা দরকার। মানে ফিউচারে যে কাজ করতে হবে সেখানে তার মন থাকতে হবে অবশ্যই। শত্রুর সঙ্গে সন্ধি স্থাপনের দক্ষতা। শত্রুর সাথে ডিল করা, শত্রুর সাথে সন্ধি করা, ট্রিটি করা, এই জিনিসটা দরকার। আর কৃষি দ্রব্যের সদ্ব্যবহার করা। কৃষি দ্রব্য যে টাইপের জিনিসগুলো অর্থকরী ফসল হচ্ছে, তো সেগুলো সদ্ব্যবহার করা, এই জিনিসের কথা বলা হচ্ছে। তো কৌটিল্যের মতে একজন ভালো রাজা হয়ে উঠতে গেলে যুবরাজ থাকাকালীন এই ৪ গুণের প্রশিক্ষণ লাভ করা উচিত। ঠিক আছে? রাজা যদি হতে হয় কম বয়সে। এই গুণাবলী না থাকলে রাজা স্বার্থান্বেষী, কামোচ এবং ক্রোধোজ ব্যসন সম্পন্ন শাসকে পরিণত হবে। ঠিক আছে? তো যদি না থাকে, তো এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। পয়েন্ট গুলো বুঝতে পারলে রাইসুল আমি কি বললাম, রাজা হতে গেলে কি এই টার্মস অ্যান্ড কন্ডিশন লাগবে। এই হচ্ছে তার শিক্ষার গুণ থাকা লাগবে। নাহলে সে হতে পারবে না রাজা। আর হলেও ২-৪ দিনের মধ্যে শেষ। শেষ বলতে তার রাজত্ব হাতছাড়া হয়ে যাবে। তো এই জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল। পয়েন্ট গুলো বুঝতে পারলে? পেয়েছো তো? ১৮ নম্বর পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক। তো দেখো এবার তারপরে যেটা আমরা আসি, অমাত্য। এরপরের পয়েন্ট হচ্ছে অমাত্য। তো অমাত্যর মধ্যে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, দেখো আমি যেইগুলো বলছি না, এই জিনিসগুলো তুমি মার্ক করে রাখো, তাহলে তোমার পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে যে কি সব তো পড়ার দরকার নেই, বুঝতে পারলে? সব দরকারও হয় না। যেগুলো জিনিসগুলো পয়েন্ট আমি বলছি, এই পয়েন্ট গুলো ফোকাস করো বা মার্ক করে রাখো, তাহলে তোমার নেক্সট টাইম পড়তে সুবিধা হবে, বুঝতে পারলে? আসলে সেই জিনিসটা হচ্ছে এখানে দরকার। তো তার মধ্যে দেখো যেটা আসছে যে হ্যাঁ স্যার। অমাত্য, ফার্স্ট লাইন যে সপ্তাঙ্গ তত্ত্বে অমাত্য কথাটির মাধ্যমে মন্ত্রী ছাড়াও যে কর্মসচিব এবং উচ্চ রাজ কর্মচারীদেরকে বোঝানো হয়। তো অমাত্য বলতে সচিব মানে কি? সেক্রেটারি। রাষ্ট্রের যে সেক্রেটারি, এখন যে সিস্টেম আমরা ফলো করি আমাদের দেশে, ওই কিন্তু ওই পুরনো স্টাইলে। ব্রিটিশদেরও প্রচুর জিনিস এখানে রয়েছে, কিন্তু তার ফলেও এখনো যে জিনিসগুলো এগুলো কিন্তু এর মধ্যেই রয়েছে। উচ্চ রাজকর্মচারী বলতে এখানে তোমার এখানে কাদের কথা বলা হচ্ছে? তো যদি সিম্পলি বলো, সেক্রেটারির কথা। এখন যে সচিব, তুমি ক্যাবিনেট সেক্রেটারি হতে যাচ্ছ। আল্টিমেট লিঙ্ক বোঝা যাচ্ছে রাইসর কি বলছেন? এইটা কিন্তু চাণক্য এই টাইমে এখানে বলছে। অমাত্যের মাধ্যমে তাদের বোঝানো হচ্ছে একদম আল্টিমেট। এরপরে দেখো যে মন্ত্রীদের ক্ষেত্রে আবার মোট ২৫ টি গুণ থাকা দরকার। যদি একজন কেউ মন্ত্রী হতে হয়, তো মন্ত্রীদের মধ্যে ২৫ টি গুণ থাকা দরকার। আর এখন আমাদের দেশে মন্ত্রী হতে কি লাগে তো বুঝতেই পারছো, ঠিক আছে? তো এবং সেই গুণাবলী আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য বিস্তৃত পদ্ধতির কথা তিনি বলেছেন। মন্ত্রীদের স্বভাব, শক্তি এবং শুদ্ধতা পরীক্ষার কাজটি কৌটিল্য কিন্তু মন্ত্রী নিযুক্তির পরেও চালিয়ে যেতে বলেছেন। ঠিক আছে? যে মন্ত্রী নিযুক্ত হয়ে গেলেও তারপরেও তার উপর কন্টিনিউয়াসলি পরীক্ষা নিতে হবে। যদি তাকে সেই পদে রাখতে হয়। ওকে, তো সেগুলো কি? রাজার প্রতি মন্ত্রীদের আনুগত্য, রাজ্য শাসন এবং অর্থনৈতিক ব্যাপারে তার দক্ষতা, চারিত্রিক শুচিতা, ঠিক আছে? মানে চরিত্র ভালো হওয়া ইত্যাদির ব্যাপারে কৌটিল্য বিশেষভাবে কিন্তু যাচাই করতে বলেছেন। তো সেই জিনিসগুলোর কথা কিন্তু রয়েছে। যে কৌটিল্য সমগ্র অমাত্য পরিষদে মন্ত্রী, উচ্চ পদাধিকারকালী কর্মসচিব, উচ্চ রাজকর্মচারী মিলিয়ে ৩৫ থেকে ৩৭ জন ৩৬-৩৭ জন সদস্য নিয়োগের কথা বলেছেন, যার মধ্যে ৪ জন ব্রাহ্মণ হবে, ৮ জন ক্ষত্রিয়, ২১ জন বৈশ্য, ৩ জন শূদ্র এবং ১ জন সুত রথচালক থাকবে। তো সেই হিসাবে বলা হচ্ছে। তো সেই হিসাবে দেখো এখানে ডিভিশনের কথাগুলো সেই হিসাবে কিন্তু আমরা পরপর এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? নেক্সট, মন্ত্রী, অমাত্য এবং কর্মসচিবদের সঙ্গে আলোচনায় নীতিগত গণতান্ত্রিকতার উপর জোর তিনি কিন্তু দিয়েছেন। বলছেন যে প্রয়োজনে রাজা সমগ্র মন্ত্রী পরিষদের সঙ্গে আলোচনা করবে। যেকোনো টাইপের ডিসিশন নেওয়ার আগে। কিন্তু শেষমেশ রাজার সিদ্ধান্তই শেষ কথা। তাহলে রাজার পক্ষে এখানে কার কথা বলা হচ্ছে? প্রাইম মিনিস্টার। ঠিক আছে? আর মন্ত্রী পরিষদের কথা ক্যাবিনেট সেক্রেটারি। লিঙ্ক বোঝা যাচ্ছে রাইসরে কিভাবে বলছি আমি? হ্যাঁ স্যার। ঠিক আছে? তো এইভাবে কিন্তু জিনিসগুলো ফান্ডামেন্টালি আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? যে এবং সপ্তাঙ্গ তত্ত্বে গুপ্তচর নিয়োগ, মানে গুপ্তচর মানে কি? গুপ্তচর মানে বুঝতে পারছো? যে সিক্রেট যে এজেন্ট। হ্যাঁ স্যার, মানে হ্যাঁ, ঠিক আছে? যেটা লুকিয়ে লুকিয়ে খবর দেয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গুপ্তচর হচ্ছে ওই যে তুমি বন্ডের সিনেমায় এজেন্টদের দেখেছো না যেরকম? জেমস বন্ডের। বা এখন তো ধরো হিন্দি সিনেমায় যা দেখায় ফালতু জিনিস, ওই জিনিস না। ওরকম ওপেনলি অতভাবে ঘোরে না। ঠিক আছে? কিন্তু গুপ্তচর হচ্ছে খুবই সিরিয়াস হয়। এবং তারপরে আছে তোমার বিষকন্যা। বিষকন্যা হচ্ছে ফিমেল এজেন্ট যারা। ঠিক আছে? পারফেক্ট বডি ফিগার হবে, দেখতেও মারাত্মক এবং ইন্টেলিজেন্ট।
আল্ট্রা লেভেলের শিক্ষিত তাদেরই হচ্ছে এখানে বিষকন্যা বানানো হতো ফিমেল এজেন্টদের। ক্যারেক্টারস গুলো বোঝা গেল? ফিমেল এজেন্ট হতে গেলে যারা তোমার সেই হিসাবে হয় বিষকন্যা বলা হয়। ঠিক আছে? এইখানে কিন্তু এর কথা চাণক্য বলেছেন। যেরকম আমরা দেখো সিনেমাতেও বিভিন্ন দেখি না আমরা ফিমেল যে এজেন্ট যারা তার উল্লেখ কিন্তু এখানেও কিন্তু রয়েছে। ঠিক আছে? বুঝতে পারলে? তো এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। নেক্সট রাষ্ট্রের ৩য় অঙ্গ হচ্ছে জনপদ। শব্দটির মাধ্যমে কৌটিল্য আধুনিক রাষ্ট্রের ২টি উপাদান বা বৈশিষ্ট্যের কথা বলেছেন। যে একটা হচ্ছে তোমার নির্দিষ্ট ভূখণ্ড আর দ্বিতীয়টা হচ্ছে জনসমষ্টি বা পপুলেশন। তো কৌটিল্য অর্থশাস্ত্রে জনপদ শব্দটি ব্যবহারের কিন্তু একটা তাৎপর্য আছে যেটা আমরা দেখতে পাই যে কৌটিল্যের মতে জন ছাড়া জনপদের অস্তিত্ব কল্পনা করা যায় না। আর রাজার অর্থ সঞ্চয়, সৈন্যজল সংগ্রহ, লোহা বা তামার যোগান, কর্মচারীদের অবস্থান, হাতি, ঘোড়া এবং ভোগ্য সামগ্রী সবকিছুই জনপদ থেকে নেওয়া হয়। জনপদ মানে যেখানে লোকেরা বসবাস করছে বা থাকছে তার কথা এখানে বলা হচ্ছে। তার মতে জনপদবাসী মানে সাধারণ মানুষের কথা। জনপদ বলতে তোমার সাধারণ মানুষের কথা এখানে বলা হচ্ছে। জনপদবাসী মানুষের সামাজিক প্রকৃতি এমন হবে যে তারা ন্যায়, নীতি এবং অন্যায়ের মধ্যে প্রভেদ কি তা জানবে। নিজের কাজটি ঠিকমতো করবে এবং রাজাকে মান্য করার মানসিকতা পোষণ করবে। সেই জিনিসটা দরকার। এবং জনপদে ভূখণ্ড হবে দুর্গ নির্মাণের যথাযোগ্য স্থানযুক্ত। ভূখণ্ড মানে যেখানে লোকজন থাকবে। এখানে কিন্তু দুর্গ নির্মাণের যথাযোগ্য স্থানযুক্ত বলতে কি বোঝাচ্ছে বলতো? চারিদিক দিয়ে ব্যারিকেড দেওয়া থাকবে। পুরোনো সিনেমায় দেখেছো? একটা রাজ্যের যে এলাকা চারিদিক দিয়ে ব্যারিকেড দেওয়া থাকতো বিভিন্ন টাইপের। আচ্ছা বাহুবলী তো দেখছো না? চারিদিক দিয়ে এরিয়া ভাগ করা থাকতো দেখেছো? চারিদিক দিয়ে কন্ট্রোল করা থাকতো। মানে এই হচ্ছে এই রাজার এলাকা। সেই হিসাবে দুর্গ দিয়ে থাকছে। এবং সেখানে কৃষিভূমি, বনভূমি থাকবে, স্থলপথ এবং জলপথে যাতায়াতের সুযোগ থাকবে। ঠিক আছে? ভূমি রুক্ষ, লবণাক্ত এবং অতিরিক্ত অসমতল হবে না। যদি এরকম হয় তো সেই জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। প্রায় সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করো। 'বাহুবলী' সিনেমা নিশ্চয়ই তুমি দেখেছো, তাই না? যে জিনিসগুলো রয়েছে তার সাথে হ্যাঁ স্যার দেখেছি। প্রচুর দেখেছি কানেকশন স্যার, রয়েছে। ওটা দেখিনি। প্রচুর কানেকশন কিন্তু রয়েছে। এইটা পড়ার সময় 'বাহুবলী' সিনেমা পার্ট 1, পার্ট 2 মাথায় রাখবে। খুব সহজে মনে রাখবে। মুখস্থ করার কোনো দরকার নেই এখানে রাজশাহী। সিনেমাগুলো কিন্তু খেয়াল রাখো। কারণ 'বাহুবলী' হচ্ছে আমাদের স্ক্রিপচার এর সাথে যুক্ত। ঠিক আছে? অ্যানসিয়েন্ট স্ক্রিপচার। তো সেটা কিন্তু ওই যে আন্দাজে বানানো জিনিস না ওটা। এটা ঘটেছিল একটা টাইমে। তো তার উপর ভিত্তি করে কিন্তু করা। ঠিক আছে? ফিকশন কিন্তু না। ওকে? মাথায় রেখো। তো ওইখানে যে জিনিসগুলো বলেছি রাজধর্ম পালনের জন্য যা করার তো সেগুলো কিন্তু কথা এখানে বলা হচ্ছে। কৌটিল্য মনে করেন যে জনপদে কৃষক শ্রেণীর মানুষের সংখ্যাধিক্য থাকা উচিত। তবে রাজাকেও কৃষকের বিপদ-আপদের কথা ভাবতে হবে। ঠিক আছে? এই টাইমে বলে দিচ্ছি। দেখো ২৫০০ বছর আগে এই জিনিসগুলো কিন্তু উনি বলছেন। জনপদে প্রয়োজনীয় সেচ ব্যবস্থা থাকা একান্ত জরুরি। পাশাপাশি তিনি জনপদের শিল্প এবং খনিজ কাজের গুরুত্ব স্বীকার করেছেন। তার মানে কি? ওই যে যেগুলো খনিজ দ্রব্যর অবস্থান এবং সেগুলো তোলা এবং সেগুলো ইউজ করার কথা বলছে। ঠিক আছে? ২৫০০ বছর আগে উনি এসব বলে যাচ্ছে। আচ্ছা এরপর আসছে দুর্গ। দুর্গ কি? সপ্তাঙ্গের ৪র্থ অঙ্গ হচ্ছে দুর্গ। যা শুধু যুদ্ধ-বিগ্রহ পরিচালনার কেন্দ্র নয় বরং দুর্গ শব্দটিকে নগর অর্থে ব্যবহার করা যায়। নগর মানে সিটির কথা এখানে বলা হচ্ছে। তো কৌটিল্য বলেছেন যে রাজ্যের সীমানার চতুর্দিকে এই দুর্গ দ্বারা সুরক্ষিত করতে হবে। যেটা এখন আমরা কি বলি রাজেশ্বরী? বর্ডার। ঠিক আছে? রাষ্ট্রের চারিদিকে বর্ডার থাকবে। সেই হচ্ছে এই জিনিসটা। সব জিনিস কপি পেস্ট করা। এনার থিওরি থেকেই সব কপি পেস্ট করা এখন। ঠিক আছে? তো সেই জিনিসটা রয়েছে। তো দুর্গের গুরুত্ব একদিকে জনপদ এবং অন্যদিকে কোষাগারের গুরুত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো তার মানে তোমার কোষাগার যত স্ট্রং হবে তোমার দুর্গ তত স্ট্রং হবে। মানে পয়সা তোমার সেই হিসাবে থাকা দরকার। তাহলে তুমি ভালো তুমি দেয়াল-টেয়াল দিতে পারবা সেই হিসাবে কথা বলা হচ্ছে। দুর্গ সুরক্ষিত না থাকলে সৈন্য পরিচালনা এবং কোষাগারের রক্ষা করা ২ টি কাজই সুসম্পন্ন হবে না। ঠিক আছে? তিনি দুর্গকে রাজ্যের রাজধানী নগর হিসেবে দেখেছেন যেখানে রাজার বাসস্থান, গুপ্তপথ থাকবে এবং সৈন্য সামন্তদের অবস্থান বা ব্যারাক থাকবে। ঠিক আছে? ব্যারাকপুর নাম কিভাবে হলো? ক্লিয়ার হলো এবার? বোঝা যাচ্ছে? কানেক্ট করার চেষ্টা করো রাজেশ্বরী। খুব সহজে মনে থাকবে। মুখস্থ করার কোনো দরকার নেই। ব্যারাক থাকছে। তাই না? ব্যারাকপুর তোমার সেই হিসাবে। ব্যারাকপুরে তো গেছো নিশ্চয়ই তুমি, তাই না? ব্যারাক গেছো? মঙ্গল পান্ডে হ্যাঁ স্যার গেছি ব্যারাকপুর। বেশ তো তাহলে এই যে জিনিসটা বুঝতে হবে। অন্যান্য স্টেশনগুলো খেয়াল করো আর ব্যারাকপুর প্ল্যাটফর্মটা খেয়াল করো। মনে হবে যে আমি কিন্তু পুরোনো জায়গায় কিছু একটা এসেছি। দেখেছো? আর অন্য যেকোনো রেল স্টেশনে যাও। কানেকশন এ তুমি চেঞ্জটা দেখতে পারবে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো খেয়াল রাখবে। তো ব্যারাকপুর তো ব্যারাকের কথা আমরা বুঝতে পারছি। তো সেই হিসাবে দেখেছো ওই যে সৈন্য সামন্তদের বাসস্থানের জন্য ব্যারাক থাকবে এবং রাজকোষাগার থাকবে চারিদিকে। তো এই জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল। ওকে? কারণ ব্রিটিশরাও যখন আমাদের এখানে ধরো কাজ করেছে মানে শাসন করেছে, ট্রান্সলেট কিন্তু অর্থশাস্ত্র করে বিভিন্নভাবে সেগুলো কাজে লেগেছে। তাদের ওয়েতে কিন্তু সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এইভাবে লিঙ্ক করা যখনই শিখবে তুমি বুঝতে পারবে প্রিপারেশন খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে জিনিসগুলো করো। মুখস্থ করার কোনো দরকার নেই। কানেক্টটা এভাবে করো দেখো
প্রিপারেশন খুব সুবিধা হবে। ঠিক আছে রাজেশ্বরী? নেক্সট কৌটিল্য ৪ ধরনের দুর্গের কথা বলেছেন। এক হচ্ছে জলদুর্গ, মানে জল দিয়ে চারিদিকে ঘেরা থাকছে। গিরি থাকবে, পর্বত থাকবে, দুর্গ থাকবে, আর মরুভূমিতে দুর্গ থাকবে, আর অরণ্য দুর্গ। এই টাইপের তোমার ৪ ধরনের বর্ডারের কথা বলা হচ্ছে। ঠিক আছে? বাস্তববাদী হওয়ার কারণে কোনো এক ধরনের দুর্গই প্রকৃষ্ট এমন কথা তিনি বলেননি, বরং রাজ্যের প্রাকৃতিক পরিবেশ এবং সামগ্রিক পরিস্থিতি বুঝেই উপযুক্ত ধরনের দুর্গ নির্মাণ করা উচিত। তো তোমার রাষ্ট্রের অবস্থান দেখেই তোমার সেই স্টাইলে দুর্গ নির্মাণ করতে হবে। তিনি দুর্গের সঙ্গে নগর পরিকল্পনার কথাও বলেছেন। দুর্গ প্রপারলি খেয়াল রাখতে হবে যে নগরটা যেন ঠিকঠাক থাকে এবং পুরোপুরি কন্ট্রোল করতে পারে। তো এতটাই বাস্তববাদিতা চিন্তাভাবনা এবং সেভাবে কিন্তু সেগুলো করেছে তিনি। তো এইভাবে কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। আর যখন এই জিনিসগুলো পড়বে রাজেশ্বরী, তুমি কিন্তু ভাবনার চেষ্টা, চোখ বন্ধ করে জিনিসটা ভাবার চেষ্টা করবে। তাহলে দেখবে ভুলছো না জিনিসটা। আর ওইটাই হচ্ছে এখানে দরকার। ঠিক আছে? তো সেই জিনিসটা এখানে ফোকাস করতে হবে ক্রুশিয়ালি। ওকে? দেখো কোষ। সপ্তাঙ্গের ৫ম অঙ্গ হচ্ছে তোমার রাজকোষ বা ট্রেজারি। তো রাষ্ট্রদেহের অঙ্গ হিসাবে রাজকোষের গুরুত্ব ১ম নির্ধারণ করা হয় মহাভারতে। ঠিক আছে? যেখানে বলা হচ্ছে যে রাজ্যের স্থায়িত্ব এবং সমৃদ্ধি নির্ভর করবে রাজকোষের উপর। মানে রিজার্ভের উপর কথা এখানে বলা হচ্ছে। পয়সা যেখানে থাকছে। ঠিক আছে? রাজকোষ সুরক্ষিত এবং সমৃদ্ধশালী না হলে রাজার রাজত্বই বিপদগ্রস্ত হবে। তার কথা এখানে বলা হচ্ছে। দেখো রাজার হাতে যথেষ্ট তোমার সম্পদ বা অর্থ না থাকলে তার সেনাদলে ভাঙন দেখা দিতে পারে এবং সৈন্যরা অন্য রাজার হস্তগত হয়ে যেতে পারে। তো সেই জিনিসটা খুবই ফান্ডামেন্টাল। আর উপযুক্ত অর্থ যদি না পায় তাহলে সেনাদের মধ্যে বিক্ষোভ এবং বিদ্রোহ দেখতে পারে। তো তাহলে সেনাদের প্রপার আ তোমার এখানে টাকা পয়সা দেওয়া দরকার, তার কথা এখানে বলা হচ্ছে। আর সুষ্ঠু কর আদায়ের মাধ্যমে রাজকোষে শ্রীবৃদ্ধি ঘটে। তো সুষ্ঠুভাবে তোমার কর আদায় করা খুবই দরকার। রাজা নিচে অমাত্যবর্গ, জনপদ, দুর্গ এবং রাজ্যের সব অঙ্গই যাতে কোনো না কোনোভাবে রাজকোষের সঙ্গে জড়িত। মানে একটা আরেকটার সাথে মারাত্মকভাবে রিলেটেড। তো এইভাবে জিনিসগুলো কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তার কথা এখানে পরপর বলা হচ্ছে। নেক্সট আসছে দেখো যে দণ্ড বলতে বোঝায় যে শাসন, শাস্তি বা বল প্রয়োগ করা। অন্তরাষ্ট্রীয় এবং পররাষ্ট্রীয় ক্ষেত্রে অন্তরাষ্ট্র মানে ইন্টারনাল স্টেট। ইন্টারনালি যে সকল কাজকর্ম বলা রয়েছে। আর পররাষ্ট্র বলতে পরের রাষ্ট্র মানে অন্য রাষ্ট্রের সাথে যে কানেকশন। ধরো আমাদের সাথে বাংলাদেশের যে কানেকশন, পররাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে যে কানেকশন। তো সেই হিসেবে কথা বলা হচ্ছে। যেরকম ইন্ডিয়া, বাংলাদেশ, রিলেশন। তো এখানে পররাষ্ট্র কাজ বলতে সেগুলো বোঝানো হচ্ছে। নেক্সট পররাষ্ট্রের ক্ষেত্রে রাজার সার্বিক শাসনের শারীরিক এবং আর্থিক দণ্ডই প্রধানভাবে বল প্রয়োগের বা বল প্রদর্শনের তাৎপর্য বহন করে। তো তোমার এরিয়া কত বড় সাইজ আর হচ্ছে তোমার কতটা অর্থনৈতিকভাবে তুমি শক্তিশালী। তো এই দুটো জিনিসের উপর তোমার কিন্তু পররাষ্ট্রের সাথে তোমার কানেকশন ডিপেন্ড করে। ঠিক আছে? বা অন্য রাষ্ট্রের সাথে। দেখো মনে করে দেখো বাংলাদেশের সাথে আমাদের যে রিলেশন ঠিক সেম স্টাইলে। কত বড় দেশ আমরা, তো সেই হিসাবে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। ওকে? আর সেটাই হওয়া উচিত দণ্ড শব্দের প্রকৃত অর্থ। তো যদি সে খারাপ কাজ করে তাহলে তাকে দণ্ড দেওয়া হবে। খারাপ কাজ যদি সে করে থাকে। ওকে? তো আবার অন্যদিকে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় সপ্তাঙ্গ তত্ত্বের অন্তর্গত দণ্ড বলতে একদিকে সেনাবল বোঝানো হয়েছে, আবার অন্যদিকে সমগ্র অর্থশাস্ত্র জুড়ে কৌটিল্য দণ্ড শব্দের অর্থ করেছেন বৈধ বল প্রয়োগ বা দমন নীতি। তো তার জন্য বলা হয় না যে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী তোমাকে ফাঁসির আদেশ দেওয়া হলো। ঠিক আছে? তো ওই যে দণ্ড বলতে সেই হিসাবে তোমার দেওয়া হচ্ছে কিন্তু। অন্যায় তুমি করেছো তার জন্য তোমাকে দণ্ড দেওয়া হচ্ছে। আর তুমি দেখবে আ আইপিসি, ইন্ডিয়ার, পাকিস্তানের, বাংলাদেশের সব সেম। কারণ সবই ব্রিটেন থেকে কপি পেস্ট করা। এখন তো এই যে ন্যায়বিধিতে ওই যে নতুন চেঞ্জ হলো যেটা আমি তোমাকে ১-২ মাস আগে বলেছিলাম। মনে পড়ছে? তুমি বলছিলে, জিজ্ঞেস করছিলে। কিন্তু তার হ্যাঁ স্যার ডিটেইলস সবই সেম ছিল। বলেছিলেন। আইপিসি, ইন্ডিয়ার, বাংলাদেশ, পাকিস্তানের, মায়ানমার সব সেম। সব এক জায়গা থেকে কপি পেস্ট করা। বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্রিটিশদের যেহেতু আমরা ওদের আন্ডারে ছিলাম। তো ইন্ডিয়ান পেনাল কোড সবই আর ওই জিনিসগুলো সবই এক আছে। বাংলাদেশেও যা ওই একই। বাংলাদেশেও ১৪৪ ধারা জারিতে যা, আমাদের দেশেও তাই। আর পাকিস্তানেও তো তাই সেই হিসাবে। বুঝতে পেরেছো? যেহেতু এক জায়গা থেকে আসছে সব কপি পেস্ট করা যেহেতু ব্রিটিশদের পাওয়ারের আন্ডারে ছিল। দেখো সহজে মনে রাখার সিস্টেম গুলো বোঝার চেষ্টা করো। বুঝতে পারলে? তো এইভাবে জিনিসগুলো দেখলে দেখবে খুবই সহজে তুমি প্রিপারেশন করতে পারছো। সেটাই হচ্ছে এখানে দরকার। ঠিক আছে? দেখো তো সেই পার্টটা এখানে কিন্তু রয়েছে। দেখো আমরা কিন্তু আজকে প্রচুর জিনিসে ফোকাস করছি। এই জিনিসগুলো একদম ফান্ডামেন্টাল তুমি রিভাইজ না দিলে ভুলে যাবে। এখানে কিন্তু মুখস্থ করলে কাজ হবে না রাজশাহী। বারবার আমি বলছি রিভিশন না দিলে সব গুলিয়ে যাবে একটার সাথে আরেকটা। কিন্তু যে এক্সাম্পল গুলো বলছি এইভাবে যখন তুমি মাথায় রাখবে তোমার কানেক্ট করতে সুবিধা হবে যে কোনটার সাথে কিসের কথা বলা হচ্ছে। আর সেই জিনিসটাই হচ্ছে এখানে দরকার। ওকে? আচ্ছা দণ্ডের অন্তর্নিহিত বলপ্রয়োগ তত্ত্বের সঙ্গে সামাজিক শৃঙ্খলা এবং প্রজাসাধারণের মঙ্গল সাধনের প্রয়োজন যুক্ত হয় কৌটিল্য অর্থশাস্ত্র দণ্ড রীতিনীতি একটি দর্শনে পরিণত হয়েছে। ঠিক আছে? তার মধ্যে আম্বিক্ষিকী, ত্রয়ী এবং বার্তা এই ৩ বিদ্যার মধ্যে যোগক্ষেম সাধন করে হচ্ছে দণ্ড। যেটা আমাদের
ফোকাস করা খুবই দরকার। ঠিক আছে? দেখো সামরিক প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঐতিহ্যগত চিন্তার বিরোধী ছিলেন হচ্ছে কৌটিল্য। ওকে? রাজা তার বিরুদ্ধবাদীদের নিজেদের অধীনে আনার জন্য সাম, দান, ভেদ এবং দণ্ড সাহায্য নেবেন। এই ৪ টে পার্টে কথা বলা হচ্ছে। রাজা কিন্তু ধরো রাজার এগেইনস্টে যারা যাচ্ছে তাদের এগেইনস্টে এইভাবে কিন্তু রাজা স্টেপ নেবে। দণ্ড বা বল প্রয়োগ হলো শেষ উপায়। ওকে? সাধারণত পররাষ্ট্রীয় কূটনীতির ক্ষেত্রে এই ৪ উপায়ের কথা ভারতীয় রাষ্ট্রচিন্তায় দেখা যায়। পররাষ্ট্রীয় কূটনীতি মানে কি? অন্য রাষ্ট্রের সাথে আমরা যে ডিপ্লোমেসি করি। তো সেইখানে এই ৪ টি নীতি কিন্তু ফলো করা হয়। এখনো শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতেও। ঠিক আছে? কৌটিল্যের মতে শত্রু যদি সামরিক শক্তিতে বলীয়ান হয় তাহলে তার এগেইনস্টে সাম নীতি নিতে হবে। দান নীতি এমনকি ভেদ নীতিও কার্যকর না হয় সেক্ষেত্রে দণ্ডের প্রয়োজনীয় কিন্তু রয়েছে বা দণ্ডনীতি তখনই নিতে হবে। যখন এই ৩ টেতে কাজ হচ্ছে না তখন দণ্ডনীতি নিতে হবে। তো সিচুয়েশন এর উপর বেস করে আমাদের স্টেপ নেওয়া দরকার। ঠিক আছে? তো তার কথা এখানে কিন্তু বলে রয়েছে। ওকে? এরপর দেখো যে দণ্ড বোঝাতে এখানে সৈন্য সামন্ত, অস্ত্র বল, যুদ্ধনীতি এবং যুদ্ধ কৌশলের কথা বোঝানো হচ্ছে। দণ্ডনীতি বলতে। ঠিক আছে? যুদ্ধক্ষেত্রে তিনি চতুরঙ্গ সেনার কথা বলা হচ্ছেন। যুদ্ধ যখন করা হচ্ছে কোনো কান্ট্রির সাথে, দেশের সাথে তখন ৪ ধরনের সেনার কথা উনি বলেছেন। তো সেগুলো কি, কি? পদাতিক, পায়ে হেঁটে যারা যাচ্ছে। ঠিক আছে? অশ্বারোহী, অশ্বে মানে ঘোড়ায় যাচ্ছে যারা। নেক্সট হচ্ছে রথরোহী, রথে যাচ্ছে যারা। নেক্সট হচ্ছে হস্তিয়ারোহী, হাতিতে যাচ্ছে যারা। ঠিক আছে? এই ৪ টাইপের তোমার সেনা থাকবে। ওকে? এবং সিচুয়েশন অনুযায়ী এদের ইউজ করতে হবে। ঠিক আছে? যেরকম দেখো আমাদের এখানে ওই যে আলেকজান্ডার যখন অ্যাটাক করেছিল, ঠিক আছে? পুরুর সাথে তো তখন পুরু যখন ছিল, আলেকজান্ডার তোমার সেই হিসেবে হেরে যাচ্ছে এবং তার জন্য এই যে অশ্বারোহী বাহিনীর হাতের জন্যই কিন্তু তারা হেরে গেছিল। অশ্বারোহী মানে হাতির বাহিনী। ওই যে সিনেমা তো তুমি দেখেছো না? হাতির বাহিনী যেরকম থাকে। তো ওগুলো কিন্তু বানানো না, ওরকম বাহিনী ছিল হ্যাঁ, বেসিক্যালি। ঠিক আছে? এগুলো মনে হতো যে অ্যানিমেশনের ইচ্ছা মতো যা খুশি বানাচ্ছে। না, আমাদের ওই বাহিনী রয়েছে কন্টিনিউয়াসলি। মহাভারতেও আমরা দেখি এবং বিভিন্ন জায়গাতে রয়েছে। ওই বাহিনী মারাত্মক ক্রুশিয়াল। বাহুবলীতেও তো তুমি দেখেছো। তাই না? তো ওই যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এদের বিশাল, বিশাল বাহিনী ছিল। হাজার, হাজার হাতি নিয়ে। ঠিক আছে? আর এই হাতি কিন্তু বর্তমানে আমরা যে হাতি দেখি তা কিন্তু নয়, বাচ্চা হাতি এগুলো। এই টাইমের হাতিগুলো ছিল আরো বড়, বড় সাইজের। বিশাল বড় এবং অনেক সময় চতুর্ভুজ। এখন হাতি আমরা কি দেখি ২ গজের, ২ টো দাঁতের, তাই না? আগে ছিল চতুর্ভুজের এবং এখন যে সাইজ তার ডাবল এরও বেশি সাইজ ছিল। বুঝতে পারছো? তো তুমি সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। এগুলো খেয়াল রাখা দরকার। ওকে? আচ্ছা, আমি এত ডিটেইলে কেন বলছি যাতে তুমি জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারো। ঠিক আছে? রাইসুরিয়া সেই জিনিসটা খুবই দরকার এখানে। আচ্ছা, অবশ্যই যুদ্ধক্ষেত্রে বাস্তব অবস্থা বিচার করে সেনা নিয়োগ করতে হবে। তো যুদ্ধে যেরকম দরকার তো তার উপর বেস করে সেনা নিয়োগ করা এখানে করতে হবে। কৌটিল্য এবং কামোন্দকের মতে সেনাবাহিনী ৬ রকমের হয়। তো তাহলে সেনাবাহিনী কোন স্টাইলে লাগবে আমাদের? মৌলবল বা কিংস ওন স্ট্যান্ডিং আর্মি। স্ট্যান্ডিং আর্মি দরকার। ভৃতক বল মানে সাবসিডিয়ারি আর্মি। একটা শেষ হয়ে গেলে তারপর আরেকটা আসবে। নেক্সট হচ্ছে শ্রেণীবল মানে মার্সেনারি আর্মি। নেক্সট হচ্ছে মিত্রবল মানে অ্যালাইড আর্মি। নেক্সট হচ্ছে অমিত্র বল মানে দলত্যাগী শত্রু সেনা। যে দলত্যাগ করেছে শত্রুর যে সেনা, শত্রু কান্ট্রির যে সেনা আ তাদের কান্ট্রিকে প্রত্যাখ্যান করে যে আমি যুদ্ধ করব না ওদের সাথে। তখন তাদেরকে আমাদের নিজের হাতে নিতে হবে। সেটাও কিন্তু উনি বলে গেছেন। তার মানে কি? ধরো অনেক সময় ইল্লিগাল ওয়েতে এই তুমি ওর হয়ে যুদ্ধ কেন করছো? আমি ৳১০ দিচ্ছি, আমার হয়ে কাজ করো। সাথে, সাথে চলে এলো। তার মানে কি গুপ্তচর হিসেবেও কাজ করলো। সে তো তাদের সে সব জানে। গুপ্তচর হিসেবে আমি তাকে পেলাম এবং তাকে ডাইরেক্ট আমি সেনা হিসেবে পেয়ে যাচ্ছি। এও কিন্তু উনি বলে দিচ্ছেন। তো সেগুলোকে এই যে দলত্যাগী শত্রু সেনা। জিনিসটা বোঝা গেল আসলে আমি কি বলছি? পয়সা হ্যাঁ দিয়ে স্যার। হ্যাঁ, পয়সা দিয়ে তাকে কিনে নিতে সেই জিনিসটা আমরা করছি। নেক্সট আসছে অটোবি বল বা ট্রাইবাল আর্মি। এই টোটাল এই টাইপের তোমার আর্মি গুলো কিন্তু থাকবে। তো সেই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে। তো কৌটিল্যের মতে রাষ্ট্রের উপাদান বা প্রকৃতি হিসেবে দণ্ড বললে বৈধ দণ্ড বুঝতে হবে। আর আধুনিক কালে পশ্চিমী সমাজতাত্ত্বিকগণ যাকে লেজিটিমেট ফোর্স বলেছে। তো এই হচ্ছে টোটাল দণ্ড থাকা দরকার। নেক্সট আসছে আমাদের মিত্র। ঠিক আছে? তো মিত্র বলতে দেখো যে জিনিসটার কথা এখানে ফোকাস করা হচ্ছে যে আচ্ছা, সপ্তাঙ্গ তত্ত্বে রাষ্ট্রের শেষ অঙ্গ হচ্ছে তোমার মিত্র। রাষ্ট্রের এই অঙ্গের সঙ্গে জড়িত রয়েছে পররাষ্ট্রনীতি বা কূটনীতি। ঠিক আছে? রাষ্ট্রের অন্যতম অঙ্গ দণ্ডের স্বার্থে পরিণত হিসাবে অমিত্র নাশের মধ্য দিয়ে হয়ে থাকে। আর বৈদেশিক রাষ্ট্রের প্রতি কূটনীতির কৌটিল্যের নীতি কূট এবং কুটিল সেখানে মানবিকতা, নৈতিকতা এবং শাস্ত্র সিদ্ধান্ত পরিত্যক্ত হবে যেটা আমরা দেখতে পাই। একমাত্র মিত্র অঙ্গের আলোচনার ক্ষেত্রেই কৌটিল্যের সঙ্গে মেকিয়াভেলির নীতি রয়েছে। মেকিয়াভেলি ওই যে বই আমি দেখালাম। কোন লেখা বই? ওই যে 'প্রিন্স'। ঠিক আছে? এবার খেয়াল রাখো। মহাভারতে বলা রয়েছে যে আসলে রাজার শত্রু মিত্র বলে কিছুই থাকতে পারে না।
এটা স্থান কালের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো তার জন্য দেখো এই যে ফরেন পলিসিতে শত্রু বা মিত্র বলে কিছু হয় না। সব হচ্ছে ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে মানে স্বার্থের উপর। যেটা আমরা দেখো রিয়াল লাইফেও ফলো করি। আমরা দুম করে কারো সাথে দরকার হলে হেভি ভালো কথা বলি। আর যখন ওই পাত্তা হচ্ছে মানে দরকারি হচ্ছে না তাকে আমরা ফেলেও দিচ্ছি। যেটা আমরা রিয়াল লাইফেও কিন্তু করি। তাই না? তো সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে? মূলত স্বার্থের উপর ডিপেন্ড করে এগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার রাজার মিত্রতা বা শত্রুতা নির্ভর করে তার নিজের শক্তি সামর্থ্যের উপর। কোন কান্ট্রির সাথে সে কোন টাইপের রিলেশন করবে তো সেটা ডিপেন্ড করে হচ্ছে তার শক্তি সামর্থ্যের উপর। রাজ্যের সামর্থ্য এবং ধন সম্পত্তি ঐশ্বর্যের মানদণ্ডে বিচার করা যেতে পারে। কৌটিল্যের মতে রাজা যদি ভূমি লাভ বা রাজলাভ করতে পারে তাহলে সেই লাভই হচ্ছে বন্ধু বা স্বর্ণ জুটিয়ে দেয়। যদি বন্ধু লাভ করতে পারে। ঠিক আছে? কৌটিল্যের যুক্তি হলো সুবর্ণ লাভ বা ভূমি লাভের উপায়। ভূমি মানে যে জায়গা এবং সেই কারণেই তার ৭ টি অঙ্গের মধ্যে প্রকৃতি বা উপাদান। এবার হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। কল এসছিল। কল এলে ও আবার কল করেছে। এবার তাহলে দেখবে ঠিকঠাক শুনতে পাবে। ওকে, ঠিক আছে। তো যেটা আমি বলছিলাম তো তারপরে দেখো বৈদেশিক রাষ্ট্রের প্রতি কৌটিল্যের নীতি কূট এবং কুটিল এবং সেখানে মানবিকতা, নৈতিকতা এবং স্বাস্থ্য সিদ্ধান্ত পরিত্যক্ত হবে। তো অন্য রাষ্ট্রের সাথে আমার কি রিলেশন তো সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে কূটনীতির উপর। সেখানে মানবিকতা বোধ, নৈতিকতা বোধ, শাস্ত্র, সিদ্ধান্ত কোথায় কি বলছে কোনো যায় আসে না। আমার ইন্টারেস্ট কি? রাষ্ট্রের ইন্টারেস্ট কি? দেশের ইন্টারেস্ট কি? সেটাই আল্টিমেট জিনিস। ঠিক আছে? সেখানে ওইসব কোনো স্কিমে হবে না। হ্যাঁ, তারাও মানুষ, আমরাও মানুষ। তাদের কি মানা আমাদের উচিত হবে ওইসব স্কিম না। আমার রাষ্ট্রের স্বার্থ সবার আগে বা আমার দেশের স্বার্থ। বোঝা যাচ্ছে? তো এইভাবে দেখো কিন্তু সেই হিসাবে কথা এখানে বলছে। ওকে? মহাভারতে বলা হয়েছে আসলে রাজার শত্রুমিত্র বলে কিছুই থাকতে পারে না। সবই স্থান কার্যের উপর নির্ভরশীল। ওকে? নেক্সট আসছে দেখো তোমার যেটা আমরা দেখতে পারি কৌটিল্যের মতে বিজিগীষু রাজাকেও একইভাবে নিজ রাজ্য রক্ষার জন্য বন্ধুত্ব চালিয়ে যেতে হবে। এই প্রক্রিয়ার নাম হলো কূটনীতি। তো কূটনীতি কাকে বলে? রাজার রাজ্য রক্ষার জন্য বা রাষ্ট্র রক্ষার জন্য কার সাথে বন্ধুত্ব বা শত্রুতা করতে হবে সেইটা যে নীতির উপর ডিপেন্ড করে গড়ে ওঠে সেটাকে বলে ডিপ্লোম্যাসি বা বাংলায় যেটা আমরা বলি কূটনীতি। ঠিক আছে? তো সেটা বলা হচ্ছে। দণ্ড এবং মৃত্যু রাজ্য পরিচালনায় এই ২ অঙ্গ পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৌটিল্য বলেছে যে রাজা কি কৌশলে অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র বিরুদ্ধে শক্তিকে নিজের অনুকূলে নিয়ে আসে, রাজ্যের উন্নতি এবং শ্রীবৃদ্ধি ঘটানোর প্রক্রিয়াকে ভালোভাবে বোঝে, তিনি সারা পৃথিবীকে জয় করতে পারেন। ঠিক আছে? এটা বলা হচ্ছে। কৌটিল্যের কূটনীতি আধুনিক যুগেও প্রাসঙ্গিক বলে মনে করা হয়। ঠিক আছে? তো যেটা আমরা সত্যিও দেখি এখন। কৌটিল্যর যে থিওরি এখনো সারা পৃথিবীতে ফলো করে। ঠিক আছে? নেক্সট আসছে মন্ডল তত্ত্ব। এগুলো বহু বা রেগুলার প্রত্যেক বছর আসে। কি বললাম রাজেশ্বরী এই যে জিনিসগুলো আমি বলছি প্রতি বছর আসে এবং আসবে। এর কোনো ভুল নেই। বুঝতে পারছো? যে টপিক গুলো আমি এখন বলছি এগুলো। যা আমরা আজকে বললাম। প্রত্যেক বছর আসে এবং আসবে। এই জিনিসের কোনো মিস নেই। ঠিক আছে? তো খুব ভালো করে খেয়াল রেখো। আসবেই। নেক্সট আসছে মন্ডল তত্ত্ব। তো প্রাচীন ভারতে রাষ্ট্রচিন্তায় আন্তঃরাজ্য সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশন মন্ডল তত্ত্ব নামে পরিচিত। মন্ডল তত্ত্ব ব্যাখ্যা করার জন্য কৌটিল্যের অর্থশাস্ত্র, মহাভারতের অশ্বমেধ পর্ব, অগ্নিপুরাণ, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, এখানে কামোন্দকী নীতিসারে এই সমস্ত জায়গায় আমরা কিন্তু এই যে ডিপ্লোম্যাসি বা মন্ডল তত্ত্ব সম্পর্কে জানতে পারি। ঠিক আছে? কৌটিল্যের ধ্যান ধারণায় আধুনিক কূটনীতির এই প্রয়োজনের দিকটি পুরো মাত্রায় উপস্থিত রয়েছে সপ্তাঙ্গ থিওরিতে। তো সেইখানে আমরা কি জিনিস দেখতে পারি? সেগুলো হচ্ছে দেখো, কৌটিল্যের মতে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে রাজ্যের বা রাজার প্রভাব বিস্তারের মাধ্যমে রাজ্যের শ্রীবৃদ্ধি ঘটে। যে রাজার মধ্যে এই প্রচেষ্টা বিলক্ষণ দেখা যায় কৌটিল্য তাকে বিজিগীষু রাজা বলেছে। যে রাজা যত বেশি করে এরিয়া নিজের আন্ডারে নেয় সেই রাজাকে বলা হয় হচ্ছে বিজিগীষু রাজা। ঠিক আছে? তো জিগীষা কথার অর্থ হচ্ছে জয় করার ইচ্ছা। তো এই টার্মটা কেন হলো? বিজিগীষু মানে যে বেশি করে জায়গা জয় করার যা ইচ্ছা রয়েছে তাকে বলা হয় বিজিগীষু। তো তার জন্য এই রাজাকে বলা হয় বিজিগীষু রাজা। বিজিগীষু রাজা জয়লাভের ইচ্ছায় রাজ্য বিস্তার করতে চান। আর মিত্রশক্তি বলতে বিজিগীষু রাজার কূটনীতির প্রয়োগ ক্ষমতা বুঝতে হবে। মিত্রশক্তি কার সাথে বলছে? আরো কত বেশি জায়গা আমার আন্ডারে থাকা যায়। তো তার সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিল করতে হবে। তো তার জন্য কোনো জায়গায় বল প্রয়োগ করে হচ্ছে আর কোনো জায়গায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে হচ্ছে। তো তার কথা বলা হচ্ছে। যেরকম দেখো আকবর যেরকম আকবর যখন পাওয়ারে আসে সিম্পল আমি উদাহরণ দিচ্ছি, তখন রাজপুত নীতি গ্রহণ করে। কারণ বুঝতে পারছে যে এই যে বিশাল এরিয়া আমরা যদি নিতে চাই রাজপুতের সাথে আমি ডাইরেক্ট এসে আমি পারছি না যুদ্ধতে। তখন সেখানে কিন্তু ওই যে বিয়ে করছে কাকে? বোঝা যাচ্ছে? তার মানে জামাইকে তো মারবে না। আর শ্বশুরের মানে বউয়ের জিনিসপত্র বা বউদের যে এলাকা সব নিজের আন্ডারে চলে আসছে। তো তোমার এখানে ডিপ্লোমেসি কিভাবে ইউজ করা হচ্ছে বোঝা যাচ্ছে? আমি এক্সাম্পল দেওয়ার জন্য তোমাকে বলছি। আসলে বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বিয়ে পাচ্ছি স্যার। হ্যাঁ, বিয়ে হচ্ছে তোমার সেই হিসেবে দেখা হলো। যেহেতু আমি তার সাথে ডাইরেক্ট যুদ্ধতে পারছি না কিন্তু তাকে যখন আমি বিয়ে করছি সেই ফ্যামিলির মেয়েকে,
অটোমেটিক্যালি তাদের যা হচ্ছে সেগুলো আমার নিতে চলে আসছে এবং তার জীবনে এও করবে না। কারণ কেউ তো আর নিজের জামাইকে খুন করবে না। তাই না? ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো এইভাবে ডিপ্লোমেসি কিন্তু ইউজ করা হয়। এটা কিন্তু কন্টিনিউয়াসলি এখনো চলে। আমরা কিন্তু রেগুলার রিয়েল লাইফে ওই জিনিসগুলো করি। এইভাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করো। ঠিক আছে? তো অর্থশাস্ত্রের পরিভাষায় বন্ধু রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান সম্পর্কিত চিন্তাকে মণ্ডল তত্ত্ব নামে বলা হয়ে থাকে। আর এখানে তোমার ১২ গুণ বা ৬ টি গুণের কথা বলা হয়। সেগুলো কি? সন্ধি, শান্তি প্রতিষ্ঠা করা, বিগ্রহ বা স্বার্থভিত্তিক বিবাদ করা, যান বা শত্রুর বিরুদ্ধে সৈন্য অভিযান করা, আসন, সন্ধি বা বিবাদ এর ব্যবহারে উদাসীন অবস্থায় গ্রহণ করা, আর হচ্ছে সংশয় বা বলবানের শরণাগত হয়ে গড়ে তোলা, আর দৈবী ভাব মানে ২ বলবান রাজা মানে ২ শক্তিশালী রাজা একজনের সাথে সন্ধি করা এবং অন্যজনকে বিবাদ এই ২ নীতি গ্রহণ করা। ঠিক আছে? এবং ষাড়গুণের মধ্যে সন্ধি নিয়ে কৌটিল্য বিভিন্ন আলোচনা করেছে বা ট্রিটি। সন্ধি মানে কি? আসলে ট্রিটি করা। যার সাথে আমি বুঝতে পারছি ডাইরেক্ট সন্ধিতে মানে যুদ্ধতে পারছি না। বা এই যে ফ্যামিলি বা বিয়ে করেও কাজ হচ্ছে না। ঠিক আছে? তো তখন হচ্ছে সেখানে তার সাথে সন্ধি করা হচ্ছে। ঠিক আছে? মানে ট্রিটি করা। ওকে? তো তার কথা এখানে বলা হচ্ছে যে ষাড়গুণের প্রয়োগ করলে ৩ রকমের ফল মিলতে পারে। তার কথা এখানে বলা হচ্ছে। কূটনীতির ৪ টে পদ্ধতির কথা কৌটিল্য বলেছে। ঠিক আছে? কূটনীতির ক্ষেত্রে ৪ টে আ পদ্ধতির কথা সেটা হচ্ছে সাম, দান, দণ্ড, ভেদ। এই ৪ টে নীতির কথা কিন্তু বলা হচ্ছে। যেখানে এর সিচুয়েশন অনুযায়ী সঠিকভাবে এর ব্যবহার করতে হবে। তো সেই জিনিসটা খুবই ফান্ডামেন্টাল। ওকে? যে একজন রাজা সফলভাবে যাতে বিজিগীষু হয়ে ওঠে তার জন্য কৌটিল্যের একাধিক শর্ত উল্লেখের কিন্তু সে করেছে। যে রাজাকে সমস্ত রাজগুণের অধিকারী হতে হবে ওই যে যতগুলো গুণের কথা আমি বললাম। তারপর হচ্ছে অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এই পঞ্চ অঙ্গের সবকটি রাজের মধ্যে থাকতে হবে। আর তৃতীয়ত হচ্ছে এই যে ষাড়ে গুণের সঠিক প্রয়োগ করতে হবে। যে গুণের কথা আমি এতক্ষণ বললাম। এই গুণের সঠিক খালি থাকলে হবে না, সেটা প্রপারলি প্রয়োগ করাও দরকার তার। এবং রাজার প্রচেষ্টা দৈব দুর্বিপাক এবং প্রাকৃতিক দুর্যোগের দ্বারা বাধাপ্রাপ্ত হবে না। যে কোনো টাইপের কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সে তার এগেইনস্ট এ অ্যাকশন নেওয়া যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এই এত কিছুর একসঙ্গে যখনই সমাহার হবে বা এই এত কিছু যখন একটা রাজার মধ্যে পাওয়া যাবে, তখনই বিজিগীষু রাজার পক্ষে শত্রু দমন করা সম্ভব হবে। এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন বা এই ক্যারেক্টারিস্টিক্স তার কিন্তু থাকা দরকার। তাহলে শত্রুকে সে নিধন করতে পারবে। ঠিক আছে? তো তাছাড়া বিজিগীষু রাজাকে নিয়ে ১২ টি রাজাকে একসাথে থাকার কথা বলেছেন যেটাকে বলা হবে হচ্ছে রাজমন্ডল। ঠিক আছে? ওকে তার উপর কিন্তু উনি ফোকাস করেছেন। মানে খালি রাজা বলে না, রাজার সাথে আরো বিভিন্ন বড়, বড় রাজারও বন্ডিং থাকবে। তাহলে বিশাল বড় জায়গায় প্রবলেম হলে তখন তারা সবাই মিলে একসাথে মিলে অ্যাটাক করবে। তো সেই সমস্ত কথা কিন্তু বলেছেন। তো সেগুলো কি, কি? সেইখানে হচ্ছে তোমার অন্তরাষ্ট্র সম্পর্কে ১২ জন রাজার কথা বলেছে। তো সেই রাজার নামগুলো কি? এই নামগুলো খেয়াল রাখতে হবে। এই যে সেটা হচ্ছে তোমার অরি, মিত্র, 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 অরি, মিত্র, মিত্র, অরি, সম্মুখ অংশ বা বিজিগীষু রাজার অবস্থান, মধ্যম, পাঞ্চিগ্রাহ, আকন্দ, পাঞ্চিগ্রহসারও, আকন্দসারও। এই টাইপের ১২ জন রাজার সাথে তার কিন্তু ডাইরেক্ট কানেকশন থাকবে। যাতে কোন টাইপের কোন বিশাল বড় প্রবলেম হলে তো সেই জিনিসগুলো যাতে কন্ট্রোল করতে সুবিধা হয় বা সবাই মিলে একসাথে অ্যাটাক করতে পারে। ধরো বহির্দেশ থেকে বিভিন্ন বড় অ্যাটাক এলো। তো তখন যদি এই টাইপের রাজাদের সাথে তার বিভিন্ন ভালো কানেকশন থাকে, তখন সেগুলো প্রতিহত করা কিন্তু সুবিধা হবে। যেই টাইপের জিনিসগুলো আমরা খুব দেখেছি ওই যে হিদাসপিসের যুদ্ধে যখন আলেকজান্ডার অ্যাটাক করছে। মনে করে দেখো। তো এই যে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তার কথাই এখানে বলা হচ্ছে। তো কোন টাইপের রাজা দরকার? এই টাইপের রাজার কথা উনি কিন্তু বলেছেন। তো সেই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। ওকে? এই হচ্ছে টোটাল জিনিস যেগুলো আমাদের খেয়াল রাখা দরকার যে কৌটিল্য এবার আমরা ধরো ফিনিশিং এ যদি আসি যে উপসংহারে তো এই হচ্ছে টোটাল থিওরি আমরা বললাম কৌটিল্যের। তো যদি আমরা ফিনিশিং এ যখন আমাদের লিখতে হবে তো তাহলে ফিনিশিং টা আমাদের কিভাবে করা দরকার রায়শ্বরী? ফিনিশিং টা হচ্ছে দেখো যে কৌটিল্যের অসাধারণ গ্রন্থ অর্থশাস্ত্র একদিকে ব্রাহ্মণ্যবাদ এবং অন্যদিকে রাজতন্ত্রের প্রতি সমর্থন গড়ে তুলতে সাহায্য করে। অনেক বিষয় তিনি তার তীক্ষ্ণ বাস্তববোধ এবং যুক্তিজাল ব্যবহার করে প্রথাগত ধর্মের প্রভাব থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন যেটা আমরা দেখতে পেয়েছি। তিনি তার দৃষ্টিভঙ্গিতে পুরোপুরি ধর্ম সম্প্রদায় নিরপেক্ষ ছিলেন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। অর্থশাস্ত্রের লেখক হিসেবে তিনি গ্রহারম্ভে দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানাবার সমসাময়িক প্রথা অনুসরণ তিনি করেননি, সেটার কথা বলা হচ্ছে। এবং তার প্রণাম্য ব্যক্তি ২ জন ছিল, মানে ২ জন টিচার ছিল। মানে এই যে কৌটিল্য কার দ্বারা শিক্ষিত হয়েছে? দেখো লাইফের টিচার খুবই ক্রুশিয়াল জিনিস, যেমন তুমি বুঝতেই পারছো। ফালতু টিচারের কাছে পড়া আর সেই বাচ্চাটাকে মেরে ফেলা একই কথা। মানে তার ফিউচার ধ্বংস করা। ঠিক আছে? যখনই ধরো বুঝতে পারবে যে এ ভালো টিচার না, লাইফেও আমি বলছি। সাথে সেখান থেকে নিজেকে কাট করা দরকার লাইফে। না হলে কিন্তু খুবই সিরিয়াস কনসিকুয়েন্স হয়। লাইফে ভালো টিচার পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর খারাপ টিচারের আন্ডারে কোনো কারণে আমরা পড়ে যেতেই পারি। সাথে তাকে কাট করা দরকার খুব। না হলে খুবই সিরিয়াস কনসিকুয়েন্সেস হয়। কারণ ধরো আমরা যখনই কারো কাছে আমরা পড়ছি তার চিন্তা ভাবনা,
কথাবার্তা সব জিনিসের উপর তার এফেক্ট পড়ে। সে তুমি ধরো বয়স যাই হোক না কেন, তো তার জন্য শিক্ষক চুজ করা খুবই ফান্ডামেন্টাল জিনিস লাইফে। ওকে? তো সেইটার কথা এখানে কিন্তু আরো বলা হচ্ছে। ওকে? বুঝতে পারলে তো? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ লাইফে। ঠিক আছে? আচ্ছা যে ক্লাসেই হোক না কেন, সে প্রাইমারি হোক বা স্কুলে ভর্তি হওয়ার আগে হোক, পরে হোক, হাই স্কুল হোক, এমনি স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক বা তারপরে হোক, গুরু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ফালতু লোকের কাছে পড়া আর লাইফ শেষ হওয়া একই জিনিস। ঠিক আছে? বা নিজেই সুইসাইড করা, সুইসাইডাল কাজ। ওটা করা যাবে না। তো সেই জিনিসটার কথা এখানে কিন্তু বলা হচ্ছে যে, তাহলে এখানে চাণক্যর গুরু কে ছিলেন? চাণক্যর গুরু হচ্ছে এখানে তিনি বেসিক্যালি শুক্রাচার্য আর বৃহস্পতি। এই ২ জন হচ্ছে উনার গুরু ছিলেন। কি বললাম? এনারা কিন্তু লোক, ঠিক আছে? মানে রাইটার তোমার সেই হিসাবে। ফিলোসোফারও বলতে পারো, আল্টিমেট ফিলোসোফার। বাস্তববাদী মানে রিয়ালিস্ট ফিলোসোফার উনি হচ্ছে শুক্রাচার্য। আর তোমার বৃহস্পতি হচ্ছে তোমার জ্ঞানবান বৃহস্পতি, তার কথা বলা হচ্ছে। কৌটিল্য ১ম শাস্ত্র প্রণেতা, যিনি ধর্ম বা ঈশ্বরের ক্রিয়াকর্মকে রাজধর্মের আওতার বাইরে রেখেছিলেন এবং দেবতাদের চিরপরিচিত দেব নামের পরিবর্তে তার সমসাময়িক দেবতাদের লোক পরিচিত নাম ব্যবহার করেছেন। তো তখনকার যে সকল দেব-দেবীদের সাধারণ লোকেরা যার নামে ডাকতো, তো তার কথাই উনি সেই হিসাবে বলেছেন। এই টোটাল এই জিনিসটাই হচ্ছে তোমার এখানে কনক্লুশন করতে হবে এইভাবে। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল জিনিস, যেটা আমাদের ধরো এনশিয়েন্ট পলিটিক্যাল ফিলোসফিতে বা এনশিয়েন্ট পলিটিক্যাল থট এ আমাদের পড়া দরকার। আমি খুবই শর্ট এ জিনিসগুলো বললাম যাতে টু দ্যা পয়েন্ট এ তুমি বুঝতে পারো, আর এই জিনিসটাই মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল রাজেশ্বরী? হ্যাঁ স্যার নেক্সট দিন হচ্ছে আমরা মধ্যযুগে যে ভারতের রাষ্ট্রচিন্তা আছে, এই পার্টটা আমরা করব। যা বললাম তুমি অবশ্যই কিন্তু রিভাইজ করবে এবং এগুলো কিন্তু লিখবে। আমি কিন্তু লেখা দেব না, নাহলে হবে না। কারণ প্রচুর জিনিস নিয়ে আমরা ডিসকাস করেছি। যেহেতু পড়াচ্ছে কিন্তু তারপরেও আবার রিভাইজ করে সেই জিনিসগুলো দেখা দরকার। নাহলে কিন্তু সমস্যা। তুমি যদি এবারও যদি কোনো কোয়েশ্চেন, কোয়েরি, কনফিউশন থাকে আমাকে বলো। না স্যার ক্লিয়ার স্যার একটু ভেবে বলো, কোনো ব্যাপার না। ঠিক আছে? কারণ দেখো এগুলো বানালে কিন্তু কিচ্ছু হবে না। তুমি আশা করি তুমি বুঝতে পেরেছো। কিচ্ছু লিখতে পারবে না। জিরো ছাড়া কিচ্ছু হবে না। কোনো সব ফ্যাকচুয়াল ডাটা সব। প্রত্যেকটা জিনিস ফ্যাকচুয়াল। তো তার জন্য আমাদের খেয়াল রাখা দরকার। তো ওইভাবে খেয়াল রাখো, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে? কোনো কনফিউশন আছে? না স্যার ঠিক আছে। আর যেগুলো বললাম সময় পেলে ধরো তোমার কলেজ থেকে ক্লাস নেওয়া হয়ে গেছে, তুমি রিল্যাক্স এ আছো, তখন এই জিনিসগুলো দেখো। তাহলে কিন্তু কাজে দেবে। হ্যাঁ স্যার মানে এই যে আমি চাণক্যর পথ দেখা বললাম, মহাভারত দেখার কথা বললাম। ধরো অন্য টাইমে তুমি ধরো সিনেমা দেখতে। তো সেই জায়গায় এগুলো দেখো, খুবই কাজে দেবে। ঠিক আছে? Netflix হ্যাঁ and স্যার chill না করে এই জিনিসগুলো যদি আমরা করি, প্রিপারেশন এ খুব কাজে দেবে। যেটা একটা এখন প্রভাব এর মতো চলে আসছে না যে Netflix and chill। তো এটা না করে আমাদের প্রিপারেশন এর ক্ষেত্রে এই জিনিসটা আমরা করলে খুবই সুবিধা হবে। ঠিক আছে? তো এভাবে করো। আ তাহলে সেই হিসাবে কিন্তু কাজে দেবে। আচ্ছা, এরপর তো আমাদের নেক্সট ক্লাস রয়েছে আমাদের সোমবার, তারপরে তো বুধবার রয়েছে। ঠিক আছে। ওকে, তাহলে তুমি চাচ্ছ যে মানে আর অ্যান্সার রাইটিং টা কন্টিনিউ করতে চাচ্ছ না। এমনি তুমি মানে হ্যাঁ যেটা আছে তো সেই হিসাবে ধরো জিএস আর অপশনাল সেই হিসাবে তুমি করবে, তাই তো? তাই? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, চলো তাহলে। আর তুমি কি এনসিইআরটি তাহলে কি করতে চাইছো নাকি ওটা জয়েন করবে না? এনসিইআরটি টা স্যার আমি পড়ে নিয়েছি আচ্ছা, করে নিয়েছো। ওকে, আগে ঠিক আছে। বেশ, তাহলে সমস্যা নেই। তাহলে তুমি জিএস আর অপশনালি কন্টিনিউ করতে চাইছো, তাই তো? হ্যাঁ ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, চলো তাহলে আজকে তাহলে আমাদের এই অবধি থাকছে। আবার তাহলে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। তো সেই হ্যাঁ হিসেবে স্যার ঠিক আছে? টাটা। থ্যাংক ইউ স্যার হুম।